দাদা আমি আমি রেডি। জি আমরা লাইভে চলে হ্যাঁ যাচ্ছি আপা, আপনার হ্যাঁ পেজে ভালো হয়। শেয়ার করে দিবেন প্লিজ। তুমি ওদের বিদায় দিয়ে আসো, আমি হাতে করে নিয়ে যাবো। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দুপুর নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীতে প্রায় 24,80,000-এর বেশি মানুষ মারা গেছেন। আমাদের ইউকের অবস্থা অনেকটা উন্নতি লাভ করেছে। আমরা গত কিছুদিন যাবত বলে আসছিলাম ব্রিটেনের করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, এখন কিছু অনেকটা নিয়ন্ত্রণের ভিতরে রয়েছে। আমি মিউটিং আমরা দিয়ে আছি, আজকে তুমি বসো। আজকে বিভিন্ন মিডিয়া যেটা ইউকে তে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1,75,00,000 মানুষ ভ্যাকসিন নিয়েছেন, যার ফলে গত 1 মাসে 82% মানুষের যে সংক্রমণের যে অবস্থা অনেকটা কমে এসেছে। এখন অনেকেই বলতেছে যে মানুষের মধ্যে অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে ইউকে। এর জন্য আমরা আমাদের সাথে আজকে ডাক্তার আছেন জিন্না ভাই, উনি কথা বলবেন। এছাড়াও বাংলাদেশে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আক্রান্ত মৃত্যু সংখ্যা অনেকটা কম রয়েছে কোভিডে। এবং আমরা কোভিডের কারণে বাংলাদেশে বেকার সমস্যা বেড়ে চলছে এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানুষের হতাশা বিরাজ করছে। এই জন্য আরো প্রবাসীরা গভীর উদ্বেগ উৎকণ্ঠে আছে কি হচ্ছে বাংলায় তা জানতে আজকের এই সংলাপ। আজকে আমরা সমসাময়িক বিষয়ে আমরা কথা বলবো। আমাদের অতিথি প্যানেলে আছেন মাননীয় সংসদ সদস্য, সাবেক ছাত্র নেতা, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রুবিনা আক্তার মীরা এমপি। আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সাংসদ, বিএনপি খাগড়াছড়ি জেলার সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। আমাদের সাথে আছেন বিশিষ্ট চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার রফিকুল হাসান খান জিন্না। আমাদের সাথে আছেন প্রবাস জোন চট্টগ্রাম পূর্ব প্রধান শাহরিয়ার হাসান। আমি শুরুতেই যাব আমাদের প্রবাস জোন চট্টগ্রাম পূর্ব প্রধান শাহরিয়ার হাসানের কাছে কোভিড-19 আপডেট জানতে। জি, আপনাকে অশেষ ধন্যবাদ। সজ্জন যারা আজকের আলোচনায় অংশ নিচ্ছেন, আমাদের গুণীজনেরা, এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন, সবাইকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা জানাচ্ছি। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা যেটুকু তথ্য জেনেছি কোভিড-19 বিস্তারিত বিবরণ নিয়ে গণমাধ্যমে যে বিজ্ঞপ্তিটি তারা আমাদেরকে দেন, সেই প্রেক্ষাপটে 214টি পরীক্ষাগারে কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 11,003টি। শনাক্ত হয়েছে 366 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 7 জন এবং সুস্থ হয়েছেন 692 জন। এছাড়া সামগ্রিকভাবে বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-19 মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 39,58,776 জনের। এতে কোভিড-19 শনাক্ত হয়েছে 5,43,717 জনের শরীরে। কোভিড-19 আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণকারীর সংখ্যা 8,356। কোভিড-19 আক্রান্ত হবার পর ঘরে, হাসপাতালে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে চিকিৎসা সেবা নিয়ে এ পর্যন্ত কোভিড-19 থেকে নিষ্কৃতি পেয়েছেন 4,92,059 জন। এটি ছিল কোভিড-19 নিয়ে বাংলাদেশের সর্বশেষ চিত্র। প্রাসঙ্গিকভাবে বলা যায়, গত 7 ফেব্রুয়ারি হতে সরকারের চলমান টিকাদান কর্মসূচি, যেটি অর্থাৎ কোভিড-19 ভ্যাকসিন হিসাবে যেটি আমরা টিকা প্রয়োগ করা হচ্ছে সর্বসাধারণের মাঝে সরকারি ব্যবস্থাপনায়, সেখানে এই পর্যন্ত আজ অবধি মোট 23,08,157 জন টিকা গ্রহণ করেছেন এবং এতে করে মাত্র 609 জনের শরীরে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানতে পেরেছি। সার্বিকভাবে আমাদের পরিস্থিতি অনেকটা ভালো আশা করা যায়। আগামীতে আশা করি আমরা এই কোভিড-19 যে থাবা, সেটি উত্তরণ করতে আমরা খুব সহজে উত্তরণ করতে পারবো বলে আশা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমি একটু আমাদের মাননীয় এমপি মহোদয় রুবিনা আপা এবং ওয়াদুদ ভাই একটু অনুরোধ করবো, একটু আপনাদের পেজে একটু শেয়ার করেন, তাহলে আপনাদের অনেক ভক্ত আছে, অনেক সমর্থক আছে, দেখতে পাবেন। আমি একটু শুরুতে যেতে চাই। আমরা একটু বিশেষ করে ব্রিটেন নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা নিউজ করেছি, মানে নিউজ এবং আমরা যে প্রোগ্রামগুলো বলতেছিলাম ব্রিটেনের অবস্থা খুবই খারাপ, কিন্তু আজকে যে আমরা বিভিন্ন মিডিয়া দেখতে পাচ্ছি যে অনেকটা উন্নতির পথে, বিশেষ করে ভ্যাকসিনের ভ্যাকসিনের যে কার্যকারিতা শুরু হয়েছে, 1,75,00,000 মানুষের ভ্যাকসিন দেওয়ার ফলে
অ্যান্টিবডি হচ্ছে বলে অনেকেই আপনার যে সংক্রমণ সংখ্যাটা অনেক কমে এসেছে। আমি শুরুতে যাবো, আমাদের সাথে আছেন ইউকে মেডিকেল সোসাইটি সম্মানিত চেয়ারম্যান ডাক্তার রফিক হাসান খান জিন্না। জিন্না ভাই, আপনি যে একটু বলেন, বিশেষ করে আমরা বাংলাদেশে আমরা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, অনেক মানুষ কিন্তু এখনো দ্বিধান্বিত বাংলাদেশে যে এই ভ্যাকসিনে কি কাজ হবে, কার্যকর হবে কিনা বা কতটুকু হতে পারে, অনেকে আবার নিচ্ছেন না, আবার কিছু অপপ্রচারও আছে। তো আপনি যদি বলেন আমাদের ইউকের বাস্তবতায়, যেটা আজকে আমি দেখলাম যে বিভিন্ন মিডিয়া যে নিউজ গুলো এসেছে, একটু যদি বলেন প্লিজ। ধন্যবাদ রূপক, ধন্যবাদ আমাদের যারা প্যানেলে আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধু শাহরিয়ার, আর যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। গতকাল আমাদের বাঙালি সমাজের এখানে অনেক ব্যস্ততা গেছে। 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন অনুষ্ঠান ছিল, এখানে অনেক ব্যস্ততা গেছে। তার মধ্যেও আমরা খবরাখবর যা পেয়েছি আন্তর্জাতিকভাবে এই দেশে, যুক্তরাজ্যে একটা ব্যাপকভাবে নৈরাশ্যজনক অবস্থা চলছিল। মৃত্যুর সংখ্যা সেই প্রতিদিন 1500 থেকে 1800 থেকে নামতে নামতে এখন 5500 মতন দাঁড়িয়েছে, এবং হাসপাতালে ভর্তির সংখ্যা, এই কোভিড আক্রান্ত ব্যক্তিদের সংখ্যাও সর্বোচ্চ প্রায় 35,000 পর্যন্ত উঠেছিল। যারা হাসপাতালে ভর্তি ছিলেন তাদের সংখ্যাও কমে এখন 15,000 থেকে 17,000-এর মতন জায়গায় নেমে এসেছে, এবং মৃত্যুর সংখ্যা কমে যাচ্ছে। সংক্রমণের সংখ্যাটাও আনুপাতিকভাবে বিভিন্ন অঞ্চলে কমে যাচ্ছে। অর্থাৎ আমরা যেটাকে বলি আর ভ্যালুস, সেটা 1-এর নিচে নেমে গেছে, অনেক জায়গায় 7.7 পর্যন্ত চলে গেছে। কাজেই এটার ব্যাপারে বিশ্লেষণ করলে বিজ্ঞানীদের ধারণা, চিকিৎসা বিজ্ঞানী এবং এপিডেমিওলজিস্টদের ধারণা যে এটার দুটো কারণ। একটা হচ্ছে যে স্ট্রিক্ট লকডাউন যেটা হয়েছে এখানে। আমি যখন বাংলাদেশে টেলিফোন করি অনেকেই অনুধাবন করতে পারে না, এমনকি আমেরিকার আমার বন্ধু বান্ধব অনুধাবন করতে পারে যেন স্ট্রিক্ট লকডাউন কি বলে। আমার মনে হয় রূপক আপনি নিজেও দেখেছেন, এখানে স্ট্রিক্ট লকডাউন মানে স্ট্রিক্ট লকডাউন। এখানে দোকানপাট, এসেনশিয়াল খাবার এবং এগুলো ছাড়া কোনো দোকানপাট সবই বন্ধ। এবং আমরা যেহেতু আমরা একটু বয়োজ্যেষ্ঠ, সেই জন্য আমাদেরকে বের হতে দেওয়া হয় না। তো এটা একটা বড় কারণ। আর 2 নম্বর হচ্ছে, আর একটি কারণ এখানে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ভ্যাকসিন। আপনি যথার্থই বলেছেন, এই পর্যন্ত বিশ্বে মৃত্যুর সংখ্যা 2.46 মিলিয়ন, অর্থাৎ প্রায় 24 লক্ষ লোক মৃত্যুবরণ করেছে। আজ খোদ আমেরিকাতে এটা প্রায় অ্যাবাউট 500,000 পর্যন্ত পৌঁছে গেছে, অর্থাৎ 5 লক্ষ লোক আপনার এখানে মৃত্যুর কথা ভাবা হচ্ছে। তো সেখানে, আর সেখানেও স্প্রেডের হার বা যেটা দেখা গেছে যে 2,92,000 লোক সেখানে সংক্রমিত হয়েছে খোদ আমেরিকাতে। আমি আজকে WHO রিপোর্ট এবং বিভিন্ন রিপোর্টে দেখছিলাম, গ্লোবাল অনুযায়ী সংক্রমণের সম্পর্কে বিভিন্ন জায়গায় সন্দেহ থাকলেও আমাদের বাংলাদেশ আনুপাতিকভাবে কম দেখা গেছে। আর এই যে হঠাৎ করে যে নেমে যাওয়া, সংক্রমণের হারটা নেমে যাওয়া, এগুলোর কারণ ব্যাপারে এখনো বিলেতে যথেষ্ট ঠান্ডা আছে, আমেরিকা তো আছে বই কি। এবং আমরা যদি দেখি তাহলে দেখব যে আমরা আমাদের দেশের আবহাওয়া একটু পরিবর্তন হয়ে গরমের দিকে যাচ্ছে, যেটা শুনলাম। তো সেই আবহাওয়ার প্রভাবের চাইতেও যেটা প্রভাব সবাই বলছে, সেটা হচ্ছে যে এই এক স্ট্রিক্ট লকডাউন মেনটেন করা, ব্যাপক হারে মাস্ক ব্যবহার এবং হাত ধোয়া, এবং সঙ্গে সঙ্গে ভ্যাকসিন। দুটো স্টাডি আমি এখানে মেনশন করবো। একটা হচ্ছে
এডিনবরা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে যারা ফাইজার বায়োএনটেক এবং যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পেয়েছে তাদের কাছে দুটো সুফল আশাব্যঞ্জকভাবে পাওয়া গেছে। একটি হচ্ছে যে ভ্যাকসিনের ফলে রোগ সংক্রমণের হার প্রায় 95% হাসপাতালে ভর্তি কমে গেছে স্কটল্যান্ডে। এটা একটা রিমার্কেবল রিপোর্ট। এবং ইসরায়েলে একটা স্টাডি করেছে, কারণ ইসরায়েলের পপুলেশন খুবই কম, প্রায় 7-8 মিলিয়নের মতো লোক সেখানে। সেখানে স্টাডিটাও বিজ্ঞানী স্টাডিতে দেখা গেছে যে সেখানে এই সংক্রমণের হারটাও কমে গেছে এই ভ্যাকসিন দেওয়ার ফলে। পৃথিবীর সবচাইতে বেশি ভ্যাকসিন সাধারণের আনুপাতিকভাবে, অর্থাৎ যদি 1000 লোকের মধ্যে কতজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেটা সবচেয়ে বেশি ইসরায়েলে, সেকেন্ড হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটসে, আর 3 নম্বরে আছে যুক্তরাজ্য, অর্থাৎ আমাদের ইউকেতে 3 নম্বরে আছে। এবং সেখানেই দেখা গেছে যে প্রথম ডোজের পরেও সংক্রমণের হার এবং হাসপাতালে ভর্তির হারও কমে গেছে। এবং তাহলে একটা যেটা বোঝা যাচ্ছে যে এটার ভ্যাকসিনের একটা ডাইরেক্ট এফেক্ট আছে। সমগ্র দেশে, পৃথিবীতে যদি দেখি, আমাদের সেই রিপোর্টটাতে ফরচুনেটলি আমাদের বাংলাদেশেও ব্যাপার সেটার মধ্যে সব করা হয়েছে। পৃথিবীর এতগুলো দেশের মধ্যে বাংলাদেশকে সেখানে দেখানো হয়েছে। আমি এই যে তথ্যটা পেয়েছি খুব আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে সবচাইতে বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে যে দেশগুলো নয়, সেটা হচ্ছে নাম্বারের দিক দিয়ে যুক্তরাষ্ট্র, কিন্তু পপুলেশন ওয়াইজ অত বেশি না। আবার চীন দিয়েছে প্রায় সমান 20% পপুলেশনকে ভ্যাকসিন দেওয়ার কথা তারা ভেবেছে। যুক্তরাজ্যে আজকে সেটা 25%-এ উন্নতি হয়েছে। অর্থাৎ এতগুলো বাংলাদেশে সেই তুলনায় অনেক কম, এবং আমরা ভারতের সাথে একটু ভালো। ভারতের পপুলেশন অনুযায়ী যে 1.5 বিলিয়ন পপুলেশনের মধ্যে যে অ্যামাউন্ট ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই তুলনায় বাংলাদেশ একটু এগিয়ে আছে। আর একটা হচ্ছে 0.5%, এবং বাংলাদেশ ভারত সেখানে 0.03% আছে। অর্থাৎ আমাদের ভ্যাকসিনের সংখ্যাটা আনুপাতিকভাবে আমাদের জনসংখ্যা যদি 165 মিলিয়ন ধরা যায়, সেই অনুযায়ী কম হলেও ভারতের তুলনায় একটু বেশি। ইন্দোনেশিয়ার সমান। ইন্দোনেশিয়ায় প্রচুর ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর আমি যদি দেখি যে পৃথিবীর কোন জায়গায় কোন ভ্যাকসিনটা বেশি দেওয়া হয়েছে, সেটা দেখার একটা অদ্ভুত যোগসূত্র আছে। অর্থাৎ ব্রিটিশ এক্স কলোনি যেগুলো ছিল, যেমন ভারত উপমহাদেশ, শ্রীলঙ্কা এবং অন্যান্য দেশ, সেখানে এমনকি আফ্রিকার 2-1টি দেশেও, সেখানে দেখা গেছে যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটা বেশি দেওয়া হয়েছে। আর যেখানে আমেরিকার রাজনৈতিক প্রভাব বেশি, সে সমস্ত জায়গায় দেখা গেছে যে, এবং যারা একটু রিলেটিভলি রিচ কান্ট্রি, সেখানে আপনার হলো ফাইজার বায়োএনটেক ভ্যাকসিন গুলো দেওয়া হয়েছে। আবার রাশিয়ান স্পুটনিক ভাইরাসের ভাইরাস ভ্যাকসিনটা, স্পুটনিক 5 যেটা দেওয়া হয়েছে, সেটা দেখা গেছে যে অনেক দেশগুলো দেওয়া হয়েছে। তার মধ্যে আছে আপনার, আমি দেখেছি যে আর্জেন্টিনা, ইরান, বেলারুস, এগুলো দেশগুলো স্পুটনিক ভাইরাসের স্পুটনিক ভ্যাকসিনটাকে দেওয়া হয়েছে। এখানে একটা জিনা ভাই, আমি একটা বিষয় জানতে চাই। আমরা আসলে এই যে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, বিশেষ করে ব্রিটেনের কথা বলতে পারি, যে আজকে দেখলাম মিডিয়ার পত্রিকা নিউজ কিছু করেছে যে ভ্যাকসিনের যে কার্যকারিতাটা রয়েছে, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু এখন প্রমাণিত। তো আমরা বাংলাদেশে কিন্তু অনেক মানুষ ভ্যাকসিন নিতে আগ্রহ দেখাচ্ছে না, বা অনেকেই ইন্টারেস্টেড না। এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, এই ব্যাপারেও কিন্তু একটা গবেষণা আছে। এই গবেষণাটা হচ্ছে
যে বিলেতেও সবচেয়ে বেশি মানুষ এই যুক্তরাজ্যের তারা ভ্যাকসিন নিতে চায়। এখানে প্রথমে যখন শুরু হলো সেটা 75% থেকে আজকে 85% গেছে, যে 85% লোক আমি ভ্যাকসিন পেলেই নেব, এই মনোভাবটা আছে। কিন্তু এখানে আবার দেখা গেছে যে ব্ল্যাক এথনিক মাইনরিটি গ্রুপ এবং অর্থোডক্স জুইশ গ্রুপ এবং এক্সট্রিম রিলিজিয়াস গ্রুপ এরা আবার ভ্যাকসিনের ব্যাপারে এখনো অনীহা আছে। আমেরিকাতে কিন্তু আবার 25% লোক দিতে চাচ্ছেন। সেক্ষেত্রে বাংলাদেশেও প্রাথমিকভাবে ভ্যাকসিন সম্পর্কে আমি নিজেও আলাপ করেছি অনেকের সঙ্গে, ভ্যাকসিন সম্পর্কে অপপ্রচার, ভ্যাকসিন সম্পর্কে এগুলো চলেছে। আমার শিক্ষিত মহলেও আমি দেখেছি তারা সন্দেহ প্রকাশ করেছে। কিন্তু ফরচুনেটলি আমি যেটা দেখেছি যে এটা আস্তে আস্তে বাড়ছে, যে ভ্যাকসিনের ব্যাপারে সজাগতাটা বাড়ছে যেহেতু ইনফেকশন রেট। আমি মনে করি যে এই সজাগতাটা আনার জন্যে সবারই চেষ্টা করা উচিত। কারণ আমি যেটা ভাবছি, আমি যেটা দেখছি যে বাংলাদেশে সামাজিক দূরত্ব কথাটা ঠিক পশ্চিমা বিশ্বের ক্ষেত্রে হয় না। ইভেন আমি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কতগুলো দেখলাম, যে আন্দোলনের দেখলাম যে সেখানে শিক্ষিত ছাত্ররাও সামাজিক দূরত্বর ব্যাপারে সম্ভব না। আপনি জিন্না ভাই শুধু বাংলাদেশে না, ভারতে আমি দেখেছি, ভারতে তো নির্বাচন হচ্ছে, পশ্চিমবঙ্গে বা বিভিন্ন আমাদের এশিয়া কান্ট্রি গুলোতে যেসব দেশে মানুষ বেশি, এইসব দেশে আসলে এটা মেনে চলা খুব কষ্টকর। আমি আবার আসবো আপনার কাছে জিন্না ভাই, আমরা আরো কিছু জিনিস জানবো বিশেষ করে কোভিড নিয়ে। আমি যেতে চাই, আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি, সাবেক ছাত্র নেতা, সাবেক সাংসদ, সাবেক পার্বত্য জেলার আমরা বলবো প্রতিমন্ত্রী মহোদয়, যিনি চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন, ওয়াদুদ ভাইয়ের কাছে। ওয়াদুদ ভাই, আমরা আসলে আজকে আলোচনার শুরুতে আমরা ভ্যাকসিন নিয়ে কথা বলছিলাম, আপনি আমাদের অনুষ্ঠানের আগেও ভ্যাকসিনের ব্যাপারে কথা বলছিলেন। আমরা একটা বিষয় বলতে চাই, জনগণকে সচেতন করার জন্য আমি যেটা মনে করি, আমাদের দেশের যারা আপনারা যারা রাজনীতিবিদ আছেন বা আপনারা যারা সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, বা আপনাদের তো একটা প্রচারের ব্যাপার আছে, একটা আপনারা যদি বিভিন্ন প্রোগ্রাম বলেন তাহলে জনগণ আরো উদ্যোগী হবে, এটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে বাংলাদেশের বিষয়ে আমরা কথা বলতে চাই। বাংলাদেশে কোভিড-19 কারণে বেকার সমস্যা বেড়ে গেছে, একের সাথে আমরা দেখতে পাই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং নির্বাচন চলছে। আপনি নিজেও এলাকাতে আছেন, আপনার এলাকায় নির্বাচন হচ্ছে, মানে টোটাল বিষয় নিয়ে যদি একটু বলেন যে কি অবস্থা বাংলাদেশে। হ্যাঁ, মানে সবাইকে ধন্যবাদ। কোভিড নিয়ে আসলে কি বলবো, এটা তো ডাক্তার সাহেব অনেক ভালো বলেছেন। এটা একটি বৈশ্বিক সমস্যা, বৈশ্বিক মহামারী। এখানে আন্তর্জাতিকভাবে যে আন্তর্জাতিক দেশগুলো যেভাবে কোভিড-19 অথবা করোনাকে মোকাবেলা করেছে, সেভাবে আমাদের দেশে আমাদের সরকার ওইভাবে মোকাবেলা করতে পারে নাই। প্রথমত হলো 18 কোটি জনগণের মধ্যে পরীক্ষা নিরীক্ষার হার কত ছিল, এটা একটা ভাববার বিষয়। কারণ বেশিরভাগ জনগণই পরীক্ষা করাতে পারে নাই, নানা সমস্যা, জটিলতা এবং পরীক্ষা সেন্টারের অভাব ছিল। পাশাপাশি পরীক্ষা করাতে গিয়ে পরবর্তীতে টাকা নেওয়া শুরু হলো, অথবা কিছু জালিয়াতি হলো, ইত্যাদি ইত্যাদি কারণে মানুষের পরীক্ষা নিরীক্ষার জন্য একটা অনীহা তৈরি হয়েছে, পরীক্ষা হয়নি। এখন ভ্যাকসিন আসছে, ভ্যাকসিনের মধ্যে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারেও জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। অবশ্য বিভিন্ন নিউজ মিডিয়া, বিভিন্ন গণমাধ্যম দেশে বিদেশে এটা ভ্যাকসিন নিয়ে একটা বিভ্রান্তিকর তথ্য সৃষ্টি করেছে, মানুষের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে, যার কারণে যেভাবে করোনার জন্য মানুষ আতঙ্কিত ছিল, সেই অবস্থাটা মানে সেই পরিমাণে ভ্যাকসিনের প্রতি আগ্রহী নাই, আগ্রহ না। অথচ প্রথম দিকে দেখা গেছে যে এই করোনার জন্য মানুষ খুব উদ্বিগ্ন ছিল, করোনাকে কিভাবে মোকাবেলা করবে, এটাকে প্রোটেক্ট করার জন্য মানুষ নানা পন্থা খুঁজেছে, নানা রাস্তা খুঁজেছে, কিন্তু কোনো রাস্তায় তারা পায়নি, একরকম তারা দিশেহারা। এমনি অবস্থা যেহেতু ভ্যাকসিন আসা শুরু হচ্ছে,
যদিও আমাদের দেশে আসছে সামান্য, 18 কোটি জনগণের তুলনায় এটা অত্যন্ত নগণ্য। একবার প্রথম দিকে ফ্রন্ট লাইনারদেরকে দেওয়া হচ্ছে, তারপরে প্রশাসন বা প্রশাসনের লোকজনকে দেওয়া হচ্ছে, অথবা যারা দেশের প্রথম সারির প্রথম শ্রেণীর লোকজন তাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু জনগণ এখনো অনেক পেছনে। জনগণ আসলে দিতে কত সময় লাগবে, কবে পাবে, সেটা নিয়ে জনগণ উদ্বিগ্ন। পাশাপাশি আগ্রহ কমে গেছে। জনগণ এখন রেজিস্ট্রেশন করতে চাচ্ছে না, ভয় পাচ্ছে বিতর্ক সৃষ্টি হওয়ার কারণে। তো সেজন্য আমি বলবো যে করোনার বিষয়ে বাংলাদেশে কি দাঁড়ায় আলটিমেটলি এটা আরো একটু দেখার বিষয় আছে। মানুষ আরো কিছুদিন অপেক্ষা করবে, তারপরে আস্তে আস্তে হয়তো ভ্যাকসিনের দিকে মানুষের আগ্রহ সৃষ্টি হবে, ভ্যাকসিনের দিকে যাবে। এর আগে মানুষ আমার মনে হয় না মানে গণহারে ভ্যাকসিনের জন্য ঝাঁপিয়ে পড়বে। যেভাবে পরীক্ষার জন্য মানুষ সেই ভোর 5টা থেকে সে বিকাল সন্ধ্যা 5টা পর্যন্ত 6টা পর্যন্ত লাইন ধরেছিল, সেই অবস্থাটুকু এখন মানুষের মধ্যে নাই। কারণ মানুষ এখন এটার উপরে আস্থা রাখতে পারছে না, ভ্যাকসিনের উপরে। সেটার জন্য মানে বৈশ্বিক বিতর্ক একটা বড় কারণ আর কি। এ বিষয়ে আমার এটুকুই বক্তব্য। জি একটু যদি বলেন, ওই যে আপনার বেকার সমস্যা বলেন, বেকার সমস্যা যদি একটু বলেন জি প্লিজ। বেকার সমস্যা বেসিক্যালি আপনার মানে করোনার কারণে তো সারা ওয়ার্ল্ডে মানে আপনার অর্থনৈতিক ধস নেমেছে। পাশাপাশি আমাদের দেশে বেকার সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেছে করোনার কারণের পাশাপাশি। হলো আমাদের দ্রব্যমূল্য অত্যন্ত ঊর্ধ্বগতি। যেমন গত পরশুদিন তেলের দাম অনেক বেড়ে গেছে। এই দ্রব্যমূল্যের কারণেও আমাদের দেশে নিত্যপণ্যের চড়া দামে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। এতে যেমন তাদের আয়ের সঙ্গেও আপনার ব্যয়ের সাংঘর্ষিক অথবা ভারসাম্য থাকছে না, তেমনি সংসার চালানোটাই যেন তাদের পক্ষে দায় হয়ে যাচ্ছে। এমনিতেই করোনার কারণে মানুষের আয় তো বাটা পড়েছেই, বেকারত্ব চরমভাবে বেড়েছে। সেটা প্রথমত হলো সরকার কোনো কর্মসংস্থান দিতে পারছে না, কাজ দিতে পারছে না। সরকারের যে সমস্ত মেগা প্রকল্পগুলো হচ্ছে, মেগা প্রকল্পগুলোতেও অনেক লোকের কর্মসংস্থান হতে পারতো। সে অর্থগুলো যদি মানি সার্কুলেশনটা যদি বাজারে আসতো, তাহলে অনেক কর্মসংস্থান প্রাইভেটলি সৃষ্টি হতো। কিন্তু এই কর্মসংস্থান হওয়ার বা প্রাইভেটলি হওয়ার সুযোগ নাই, কারণ এই মেগা প্রকল্পের টাকাগুলো বেশিরভাগই কালো টাকায় রূপান্তরিত হচ্ছে। বেশিরভাগ টাকাই মানে যে পরিমাণ বরাদ্দ হচ্ছে তার অর্ধেকই কালো টাকা হিসেবে বিদেশে পাচার হয়ে যাচ্ছে, অথবা মানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বিভিন্ন জনের হাতে চলে যাচ্ছে। যার ফলে হচ্ছে কি মানুষ আজকে এগুলো কালো টাকা হিসেবে তারা রেখে দিচ্ছে, সে টাকাটা বাজারে সার্কুলেশন হচ্ছে না। বাজারে সার্কুলেশন যদি হতো তাহলে বেকারত্ব কিছুটা কমে আসতো। কেউ কেউ আবার বেগমপাড়ায়, ক্যানাডার বেগমপাড়ায় বাড়ি কিনছে এইসব কালো টাকা দিয়ে। কেউ কেউ আবার ব্যাংকে জমা দিচ্ছে না, যেটা প্রকাশ হয়ে যাবে, প্রকাশ হয়ে যেতে পারে এই কারণে। কেউ কেউ লকার বানিয়ে লকারে স্বর্ণ কিনে স্বর্ণ রাখছে, কারণ টাকার চেয়ে স্বর্ণ রাখাটা খুব সহজ। যেটা আপনারা দেখছেন ক্যাসিনো কেলেঙ্কারির সময় বেশ কিছু লকার পাওয়া গেছে, যে সকল লকারে আপনার শুধু পুরান ঢাকার দুই ভাই যে পরিমাণ টাকা রেখেছে কয়েকটা বাড়িতে, টাকা মানে স্বর্ণ রেখেছে। টাকা এত টাকা রাখতে হলে অনেক বড় জায়গা দরকার, বেশি জায়গা দরকার। যার জন্য আজকে এই কালো টাকাগুলো মানুষের, অর্থাৎ মানুষের বাজারে, মার্কেটে এবং কর্মসংস্থানের জন্য যে টাকাটা ব্যয় হওয়ার কথা ছিল, সে টাকাগুলো চলে যাচ্ছে আজকে মানুষের ব্যক্তিগত পকেটে, এবং ব্যাংকেও যাচ্ছে না। ব্যাংকগুলো প্রায় শূন্য হয়ে পড়েছে। ব্যাংকগুলো আজকে ব্যাংক চলাও একটা কঠিন অবস্থা হয়ে গেছে। আর ব্যাংকের ঋণ তো আছে, ব্যাংকের ঋণ নিয়ে নিয়ে রাঘব বোয়ালরা সরকারি দলের ছত্রছায়ায় আপনার এই টাকা আত্মসাৎ করছে, ব্যাংকে সেটা ইয়ে দিচ্ছে না। তারপর রিজার্ভ চুরি হলো, ব্যাংকের টাকা চুরি করে যে ভাড়া ইয়েতে আমাদের এক হিন্দু ভদ্রলোক, নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, পিকে তালুকদার, মানে সেও যে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা নিয়ে চলে গেল।
তার বন্ধু বান্ধবের কাছে পাওয়া যাচ্ছে শত শত কোটি টাকা, যেটা উদ্ঘাটন হচ্ছে। অতএব এইভাবে আজকে এই সমস্ত কালো টাকা এবং সরকারি দলের ছত্রছায়ায় সরকারি আমলা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা কর্মী, এরা যে টাকাটা লোপাট করছে, এতে করে কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব আরো বেড়ে যাচ্ছে। এগুলো বলতে বলতে আসলে প্রায় সময় তো বলা হয়, না ওয়াদুদ এগুলো ভাই, বলতে একটা বিষয় বলতে হচ্ছে কি, ওয়াদুদ এখন ভাই আর ভালো লাগছে না। একটা আমি বিষয় আমরা দেখি। এক সেকেন্ড এই প্রসঙ্গ থেকে আসি। জি, এগুলো আর বলতে ইচ্ছে করছে না। যেমন আমি একটু আগে তো বললাম যে মানে আপনার এই যে গোপালগঞ্জের ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা, এগুলো অনেকেই বলছে এগুলো পুরনো কথা, বাইরে পাচার করেছে। গোপালগঞ্জের পৌর বিএনপি সভাপতি এবং সেক্রেটারি বা এটা তার ভাই, গোপালগঞ্জ না, ফরিদপুরের সরি সম্ভবত ফরিদপুরের সভাপতি এবং এইরকম নেতারা দুজনে মিলেই 2000 কোটি টাকা বাইরে পাচার করেছে। এখন এগুলো জনসমক্ষে আসছে বলেই মানে এগুলো আমরা বলতে পারছি অথবা আলোচনা আসছে, কিন্তু জনসমক্ষে আসছে না। জনসমক্ষের আড়ালে যে কত বড় বড় ভাগ হয়ে যাচ্ছে, কত বড় বড় দুর্নীতি ক্রাইম হয়ে যাচ্ছে, যে দুর্নীতিগুলোর টাকাগুলো যদি কালো টাকায় রূপান্তরিত না হতো, কানাডার সেকেন্ড হোমে বেগম পাড়ায় না যেত, অথবা বিদেশে পাচার না হতো, আমেরিকা পাচার না হতো, মালয়েশিয়া পাচার না হতো, সুইস ব্যাংকে পাচার না হতো, তাহলে কি দাঁড়াতো? তাহলে আপনার এই এটা বেকারত্ব কমে আসতো, বেকারত্ব কমে না আসতো ওয়াদুদ এবং ভাই, বেকারত্ব। একটা বিষয় হচ্ছে আমি আপনাকে একটু জানতে চাই, যেটা হচ্ছে যে ধরেন এই যে দুর্নীতিটা, এই দুর্নীতি তো আপনার আগেও ছিল, আগে সরকার যারা ছিল, ইভেন কি আমরা দেখি তত্ত্বাবধায়ক সরকার আমলে এই ঘটনা ঘটেছে, মানে এরশাদ সরকার যখন তখনও ছিল, আপনাদের সময় ছিল, এখনো চলছে। এইটা তো আপনার প্রতিনিয়ত হয়ে মানে হচ্ছে। তো এর প্রতিকারে কি করা উচিত বলে মনে করেন? একটু সংক্ষিপ্ত বলেন, আবার আসবো আপনার কাছে। এটা অন্য সরকারের সময় হয়েছে, এটা শুধু বাংলাদেশে না, বিদেশেও হয়, কিন্তু সেটা একটা সীমা আছে, সেটারও মানে মাত্রা আছে, বা মাত্রাটাকে আমি বৈধতা দিচ্ছি না, এটাও অপরাধ, অন্যায়। সব সরকারের সময় দুর্নীতি হচ্ছে, কিন্তু এই সরকারের আমলে, যেহেতু এই সরকার বৈধভাবে তো নয়, অবৈধভাবে 15 বছর ক্ষমতা আছে, তো এই কারণে বিনা ভোটে 15 বছর ক্ষমতা আছে, 15 বছর বা 12 বছর ক্ষমতা আছে, সেই কারণে দীর্ঘ একটা সময় পাওয়া গেছে। এই দীর্ঘ সময় পাওয়া যাওয়াতে হয়েছে কি, দুর্নীতির মাত্রাটা মাত্রাতিরিক্ত হয়ে গেছে। যদি সেটা 5 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকতো, আমাদের দেশে যেমন সরকার আসে সরকার যায়, একটা নতুন সরকার আসে, আবার একবার একদল আসে, তখন কি দুর্নীতিটা এত বেশি মানে বাসা বাঁধতে পারে না। এখন এই সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে আপনার এই দুর্নীতিটা প্রখর হয়ে গেছে, দুর্নীতিটার শিকড় অনেক দূরে চলে গেছে, দুর্নীতিটা বিশাল আকারে আজকে সমাজে, আমাদের দেশে অর্থনীতিতে, আমাদের দেশের বেকারত্বে প্রভাব ফেলছে। সব সরকারের যে করে নাই তা না, কিন্তু সব সরকারেরটাকে খুব একটা হিসাবে আনার মতো না। তো তারপরেও সব সরকারের যদি সেটা ধরেনও, আজ থেকে 15 বছর আগের হিসাব ধরতে হবে। আমরা 15 বছরের মানে যদি কথাই আপনাদেরকে আলোচনা আনি, 15 বছর তার বিএনপিও ক্ষমতা নেই বা 111ও ক্ষমতা নেই, এই 15 বছরকে তো আমরা বর্তমানে সরকারের মানে কার্যক্রমটাকে আমরা আমাদের সামনে আলোচনা করব। যেহেতু দীর্ঘদিন 15 বছর মানে কি এক যুগেরও বেশি সময় অন্যান্য দলগুলো ক্ষমতায় নেই, সেই হিসাবে এই সরকারের দায় দায়িত্ব বেশি। এই সরকার তার দায় এড়াতে পারে না, এই সরকারেই তার দায়িত্ব বহন করতে হবে। দুর্নীতি, অনিয়ম, বেকারত্ব, এই সকল দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে, সরকারকে এই দায় দাঁড়ানোর সুযোগ নেই। ধন্যবাদ ওয়াদুদ ভাই। আমি একটু বলে নিতে চাই, আমাদের দুইজন সদ্য রাজনীতিবিদ আজকে আছেন। আমরা অনুরোধ করব ওয়াদুদ ভাইকে, মানে আমরা চাই যে অনুষ্ঠানটা খুব সুন্দর হয়ে যে শেষ হয়। যখন মীরা আপা বলবেন, কথা বলবেন, প্লিজ আপনারা অন করবেন না, আপনার সময় আপনি বলবেন। আর মীরা আপা অনুরোধ করবো যে যখন ওয়াদুদ ভাই কথা বলবেন তখন আপনি কথা বলবেন না, এতে হবে কি অনুষ্ঠানটা সুন্দর হবে। যাবো আমি এখন, আমাদের সাথে আছেন মাননীয় সংসদ সদস্য সৈয়দা রুবিনা মীরা এমপি। হ্যাঁ, মীরাপার কাছে যাবো। মীরাপা অনেক প্রশ্ন তুলেছেন, ওয়াদুদ ভাই কি বলবেন? ধন্যবাদ আপনাকে রূপক দা। জি, আপনার প্রবাস দর্পণ টিভির যারা আমাদের দেশীয় শ্রোতা রয়েছেন এবং দেশের বাইরে যে শ্রোতাবৃন্দ রয়েছেন, সকলকে জানাই মুজিবীয় শুভেচ্ছা। এবং পাশাপাশি আপনি সহ যারা আলোচনায় রয়েছেন, আমাদের রফিকুল ইসলাম জিন্না ভাই রয়েছেন, ওয়াদুদ ভুইয়া, শাহরিয়ার ভাই সহ সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কোভিড মোকাবেলা নিয়ে কথা বলেছেন, অনেক কিছুই বললেন, অনেক ওয়াদুদ ভুইয়া সাহেব অনেক কিছু বললেন।
শুধু ওনারা বলেই যাচ্ছেন এটা, কারণ ওনারা বলে বলে অভ্যস্ত এভাবেই। কিন্তু বিশ্ব যে মিডিয়া বা বিশ্ব নেতৃবৃন্দ সেটা কিন্তু শেখ হাসিনা সরকারের কথা মতো চলে না। সেখানে কিন্তু করোনা মোকাবেলায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করা হয়েছে। এবং এই যে অর্থনৈতিক মন্দা চলছে সারা বিশ্বব্যাপী এই কোভিড-19 কারণে, তার মধ্যেও কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক স্থিতি ছিল, মানে সহনশীল মাত্রায় ছিল, যেটি অন্যান্য দেশে আপনার অর্থনৈতিক স্থিতিটা একদম কমে গিয়েছিল, খারাপ অবস্থায় চলে গিয়েছিল। সুতরাং এখন ওনারা বলতেই পারে যে বলবে, কারণ বিরোধিতা খাতিরে ওনারা বিরোধিতা করা, এটা ওনারা করবে। ওনারা কখনোই আওয়ামী লীগ সরকারকে কিংবা দল আওয়ামী লীগকে ভালো চোখে দেখেনি। যদি দেখতো তাহলে সেই 75-এ বঙ্গবন্ধুকে খুন করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতো না। ভ্যাকসিন নিয়ে উনি একবার বললেন যে ভ্যাকসিন নিয়ে অনেক বিভ্রান্তি, ভ্যাকসিনের প্রতি কারো আস্থা নাই। এরপরে আবার জাস্ট 2-3 মিনিট কথা বলার পরে উনি আবার বললেন যে ভ্যাকসিনের উপর মানুষ এখন আস্থা রাখছে। আমি ধন্যবাদ সত্য কথাটা বলার জন্য এবং সত্য কথাটা স্বীকার করার জন্য। আর আরেকটা জিনিস বলেছেন অদূত ভাইয়া, যেটি হলো এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলেছেন। এটা হলো যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন, কিংবা অর্থনীতি নিয়ে পড়াশোনা করলেই হয় না, করাটাই মানে খুব বেশি প্রয়োজন, একটু বাজার ব্যবস্থা সম্পর্কে জ্ঞান রাখলেই হয়। যদি আমাদের চাহিদা বেশি থাকে এবং যোগান কম থাকে, তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে। আবার যখন আমাদের যোগান বেড়ে যাবে চাহিদার তুলনায়, তখন কিন্তু আমাদের দ্রব্যমূল্য নিম্নগতি হবে। যেমন কখনো কখনো দেখা যায় যে আমরা টমেটো কিনছি 120 টাকা কেজি, আবার কখনো কখনো দেখা যায় টমেটো 3 টাকা কেজি বিক্রি করার ভয়ে কৃষকরা সেগুলি দিয়ে সেগুলিকে সারের ঠিক আছে, এটা শুধুমাত্র চাহিদার ওঠানামার জন্য। তবে হ্যাঁ, মাঝখানে যে একটা ফরিয়া সেদিকে আমাদের আসলে দৃষ্টি দেওয়ার জন্য, এবং কৃষক তার যে উৎপাদিত পণ্য সামগ্রী তাদের সঠিক মূল্য তারা পেতে হচ্ছে, এটি নিয়ে মাঠ পর্যায়ে কাজ চলছে। তেলের দামের কথা বললেন, তেলের দাম বেড়ে গেছে। ভাই, তেল তো আমাদের প্রাকৃতিক সম্পদ নয়, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নয়, কিংবা বাংলাদেশের যে আমরা কৃষি প্রধান দেশ, আমরা ধান ফল সব উৎপাদন করছি, তেল উৎপাদন করতে পারবো তা না। বিশ্বে বাজারে যেখানে আমাদের প্রত্যেকটা মানে যানবাহন, আমাদের এয়ারপথ, প্রত্যেকটা পথ আমাদেরকে লিমিটেশন করে দেওয়া হয়েছে, চলাচল বন্ধ, কোভিড যাতে ছড়িয়ে না পড়ে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে, সেজন্য কিন্তু এখন আপনার ভেহিকলের উপরে কিন্তু একটা বিধিনিষেধ রয়েছে। যে কারণে যারা তেল পণ্য পরিবহন করত, সেই পরিবহনটা আগে যেভাবে সহজতর ছিল, এখন কিন্তু সেভাবে সহজতর না। এখন যেহেতু কঠিন এবং ভাড়াও বেশি, সুতরাং তেলের দাম তো বাড়বেই। এটা আন্তর্জাতিক বাজারে সব জায়গাতে বেড়েছে। সুতরাং এটা নিয়ে কথা বলার কোনো স্কোপ নেই। অবশ্য আপনারা বলতে পারেন, যেহেতু 12 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, বাট দুর্নীতিতে একবারও চ্যাম্পিয়ন হয়নি, অথচ 2001 থেকে 6 পর্যন্ত ক্ষমতা ছিলেন 5 বছর, এবং 5 বছরই মাশাআল্লাহ আপনারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলেন। সুতরাং আপনাদের মধ্যে একটা ঈর্ষার জাগ্রত ভাব থাকতেই পারে, আপনারা ঈর্ষান্বিত হতেই পারেন যে 12 বছর ক্ষমতায়, তারপরেও আওয়ামী লীগের নামে, শেখ হাসিনা সরকারের নামে কোনো ধরনের কোনো দুর্নাম নেই। সুতরাং আমরা ঢোল বাজাতেই থাকি, সেই ঢোল কেউ না কেউ বিশ্বাস করবে, বাজাতেই থাকে। কারণ শেখ হাসিনা সরকারের দ্বারা যেসব উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, প্রতিটা উন্নয়ন কর্ম শুধুমাত্র তার যে বেনিফিটটা, তার যে প্রফিটটা, সেটা শুধু আওয়ামী লীগের লোকজন তো এটা করছে না, আপনার ভোগ করছে না। এখানে দেশের আপামর সমস্ত মানুষ, সেখানে জামায়াত, বিএনপি বা অন্যান্য দলের লোকজনও সমানভাবে তারা ভোগ করছে। কারণ রাস্তাঘাটের অবস্থা ভালো হয়েছে, প্রত্যেকটা জিনিস আপনি দেখেন ভালো। সুতরাং এটা আপনারা যদি বলেন, এখানে মানুষজন দেখছে। আপনারা দেখেন, এই যে মিথ্যা বলতে 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 কোথায় গিয়ে ঠেকেছেন। মাত্র 5টা আসনে আপনারা জয়ী হয়েছেন সারা দেশে। প্লিজ, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা তো একটা দল,
সত্যি কথাটা বলুন, গঠনমূলক সমালোচনায় আসুন। আপনারা মানুষের মধ্যে যান, ঘরে বসে থেকে আর টিভি দেখে বসে বসে টিভির পর্দায় কথা না বলে মানুষের কাছে যান। মানুষ হয়তোবা আপনাদেরকে বিরোধী দলেও আনার অবস্থা করে দিতে পারে। সুতরাং আমি বলবো, যেহেতু রাজনীতি করছেন, প্লিজ মানুষের কল্যাণই করেন, রাষ্ট্রের কল্যাণই করেন। তারপরে আপনাদের যে এই যে যেটা বলছেন যে আমাদের টাকা পাচার হয়ে যাচ্ছে, টাকা পাচার ঠেকানোর জন্যই কিন্তু আমরা কালো টাকা সাদা করার জন্য আমরা স্কোপ দিয়েছি। দেশের টাকা দেশেই থাকুক, বিদেশে যাওয়ার প্রয়োজন নাই, এটা আমরা অনুভব করেছি। কারণ কি, আপনি বলছেন এমপি মন্ত্রীরা এখানে দুর্নীতি করছে। এমপি মন্ত্রীদের দুর্নীতি করার কোনো স্কোপ নেই, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার ত্রাণ বিভিন্ন জেলাতে পাঠানো হয়েছে, যেটি মাত্র দিয়েছে আমাদের ডিসি ওনরা। এখানে কিন্তু এমপি কিংবা উপজেলা চেয়ারম্যানদের কোনো ভূমিকা ছিলই না। হ্যাঁ, আমরা যারা পার্লামেন্ট মেম্বার, আমরা ওখানে যারা দিয়েছি, তারা আমাদের ব্যক্তিগত টাকায় যতটুকু পেরেছি ততটুকু আমরা দিয়েছি। যেরকম সলভেন্ট ফ্যামিলির অনেক লোকজন যারা এমপি মন্ত্রী না, তারাও কিন্তু দিয়েছে, সাংবাদিক দিয়েছে, মোদ্দা কথা যাদের অ্যাবিলিটি ছিল তারা দিয়েছে। কিন্তু সরকারি যে ত্রাণ তৎপরতা, সেটি কিন্তু ডিসিএসপিদের মাধ্যমে দেয়া হয়েছে। সুতরাং কোথাও দুর্নীতি করার কোন স্কোপ আমি এমপি মন্ত্রীদের দেখছি না। আর যেটি বলছেন সেটি হলো, এই যে পিপিআর আপনারা তৈরি করে গেছেন না, এখানে কোলেটারাল অভিজ্ঞতা অনেক কিছু ঢুকাই দিয়ে গেছেন পিপিআর এর মধ্যে, যে ঠিকাদারি সংস্থা যারা যারা বেশি এক্সপিরিয়েন্স বা যোগ্যতা সম্পন্ন তারা এই কাজ পাবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজন তো কাজ পাচ্ছেই না, কারণ তারা 2009 সাল থেকে ট্রাই করতেছে, ওই একই পিপিআর এ তারা কোনো কাজে অংশগ্রহণ করতে পারছে না। অংশগ্রহণ করলেও তারা টেকনিক্যাল ইভ্যালুয়েশনে বাদ হয়ে যাচ্ছে। সমস্ত কাজ করছে সেই 2001 থেকে 8 এর সময় হওয়া যত ফার্ম ছিল তারা, কারণ তারা কোয়ালিফাই, তাদের এক্সপিরিয়েন্স আছে। আমরা তো কোয়ালিফাইড না, এক্সপিরিয়েন্স নাই, পিপিআর এ আমরা যোগ্যতায় আসি না। সুতরাং কাজ যা পাওয়ার সুতরাং তারাই করছে, এবং দুর্নীতি কিছু হচ্ছে না তা না, সেটা পিপিআর এর বদলতেই দুর্নীতিটা হচ্ছে এবং করছে যারা টেন্ডারের সাথে সংস্থার লোকজন জড়িত। তারা যদি হেল্প না করে, কারোর পক্ষে, একজন মন্ত্রী এমপির পক্ষে সম্ভব না কাজ দেওয়ার। তাহলে আমি এই 2 বছরে আমি অন্তপক্ষে 100 টেন্ডার অ্যাটেন্ড করেছি। ইউআইটি টিকলেও আমি সিবিএস পদ্ধতিতে ইউআইটি টিকছি, টেকার পরে আমাকে আরএফপিতে বাদ করে দিচ্ছে, কারণ আমি টেকনিক্যাল ইভ্যালুয়েশনে টিকছি না। ওইটা অফিস, যেমন ভাইবাতে চাইলে একজন বাড়ায় কমায় দিতে পারে, ওইরকম ভাইবা অফিস আমার সাথে ম্যানেজ হয় না, আমাকে কাজ দিবে না। তারা ওই আগে যারা ঠিকাদার, তারা 2 পয়সার জায়গায় 4 পয়সা দিবে, তাদেরকে দিবে। সুতরাং যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সেটা প্রশাসনিক ভাবে হয়, ওইটা কোনো মন্ত্রী এমপি বা রাজনীতিবিদরা এখন করতে পারে না, করার কোনো স্কোপ নাই। শোনেন, আপনাদের সময় হাওয়া ভবন নামে একটি ভবন ছিল, যেখানে আরেকটি সংসদের বা সচিবালয়ের প্যারালাল একটা সচিবালয় ছিল, যেটি আওয়ামী লীগ সরকারের আমলে নাই। সুতরাং মন্ত্রী এমপি এবং রাজনৈতিক নেতারা যে করবে, তদবির করবে কিংবা যা ইচ্ছা তাই করবে, সেটার কোনো স্কোপ নাই, যেটি আপনাদের সময় 1 থেকে 6 পর্যন্ত ছিল। সেই আসানুল্লাহ মাস্টার মারা যাওয়ার পরে উপনির্বাচনে গিয়েছিলাম, সেখানে আমরা খোয়াব দেখে এসেছি, খাম্বার খোয়াব দেখে এসেছি। আমাদের এই আমলে দেখান কোথায় আমরা খোয়াব বা খাম্বা করেছি। সুতরাং কথা বলবেন, কথা বলছেন তো আপনি লাইভে বলছেন, রেকর্ডিও না যে রেকর্ড করে কাটছাট করে আপনার বক্তব্যটা দেখাবে। আপনি যা বলছেন এটা জনগণ শুনছে, দেখছে। সুতরাং দুর্নীতি কারা করেছে, কারা দুর্নীতিবাজ, এটি কিন্তু জনগণ জানে। আজ শিক্ষার গুণগত শিক্ষার আমাদের হার অনেক বেড়েছে, মানুষ অনেক বেশি সচেতন। আজকে 100% আপনার বিদ্যুতায়নের জন্য সারা দেশে প্রত্যেকটা আনাচে কানাচে টিভি আছে, অনলাইনে মানুষ দেখছে। কারণ এখন কোনো অন্যায় করার কোনো স্কোপ নেই, অন্যায় করলে সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষ জেনে যাচ্ছে, কারণ সে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের কল্যাণে আজকে সেই চর কুকরিমুখীর মানুষও আপনার ইন্টারনেট ইউজ করতে পারে, টিভি দেখতে পাচ্ছে। সুতরাং কোনো স্কোপ নেই কোনো কিছু গোপন করার। সুতরাং আপনারা যা বলছেন তাতে করে আপনারা জনগণের কাছে পৌঁছে যাচ্ছেন। আপনারা অনুধাবন করেন না যে এই ডিজিটাল বাংলাদেশের এখন আর কেউ পেছনে পড়ে নেই, সকলেই আজকে উন্নয়নের আওতাধীন চলে এসেছে, কেউ না খেয়ে থাকছে না এখন আর। সুতরাং আপনারা চাইলেই চাপিয়ে দিতে পারবেন না। সুতরাং যেটি সত্য সেটি গ্রহণ করে আপনারা গঠনমূলক সমালোচনা করেন এবং জনগণের কাতারে আপনারা মেশেন, তাহলে দেখবেন আপনারা ইনশাল্লাহ, আমি আশা করছি আপনাদের এই 5টা সিট থেকে 25টা সিটও হতে পারে, 50টা সিটও হতে পারে। নিজেদের স্বার্থে
আপনারা জনগণের কাতারে আসেন। অযাচিত কথাবার্তা, ফেব্রিকেটেড কথাবার্তা আপনারা নাই বললেন, আবার ক্যাসিনোর কথা বলছেন। এবং আরেকটি কথা অদূত ভাই বলছেন যে যেহেতু যাই হোক না কেন, যেহেতু এই সরকার 12 বছর ক্ষমতায় আছে, সবকিছু এই সরকারকেই দায়ভার নিতে হবে। হ্যাঁ, আমাদের সরকারের সমস্ত দায়ভার নিচ্ছে। 72 সালেও সেই পোড়া বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বানিয়ে দিয়ে যাওয়ার একটা পরিকল্পনা হাতে নিয়েছিলেন, সেটি বাস্তবায়নের আগেই তাকে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধুকে। 96 আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে 40 লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল আমাদের দেশে। 98 সালে যেই খাদ্য ঘাটতিটি নিঃশেষ করে দিয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 2001-এর পরে আবার যে জবরজাত সে জাতের জাত 2009-তে এসে বঙ্গবন্ধু কন্যা পুনরায় শক্ত হাতে হাল ধরেছেন এই বাংলাদেশ নামক নৌকার, এবং সেটিকে তিনি বিশ্বের মধ্যমায়ের দেশে রূপান্তরিত করার লাইনে নিয়ে এসেছেন। সুতরাং আপনাদের বললেই হবে না যে শেখ হাসিনা সরকারের সমস্ত দায়ভার নিতে হবে। হ্যাঁ, নিচ্ছে। সেই ক্যাসিনো, যে ক্যাসিনো, সেই ক্যাসিনোর লাইসেন্সটা কোন সময়? ক্যাসিনো শুরু হয়েছে কবে? 2001-এর পরে 1 থেকে 6-এর মধ্যে, যেটি আমাদের সরকার তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে সমস্ত কিছু জেনে বুঝে তাদের এগুলি বন্ধ করার অবস্থান নিয়েছে, শক্ত অবস্থান নিয়েছে। সুতরাং ক্যাসিনো আপনারাই চালু করেন, আপনারাই সবকিছু করেন, শেখ হাসিনার হাত দিয়ে সব বন্ধ হয়। দায়ভার তো শেখ হাসিনাই নিচ্ছে, আপনি বললেও নিচ্ছে, না বললেও নিচ্ছে, যেহেতু সরকার প্রধান। কিন্তু প্রত্যেকটা সাধারণ মানুষের জেনে রাখা উচিত এই ক্যাসিনো কোন সময় শুরু হয়েছিল, কাদের হাত দিয়ে শুরু হয়েছিল, নেপথ্যে কারা কাজ করেছে। আর আমি ধিক্কার জানাই সেসব আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগের সেসব নেতাকর্মীকে যারা 2 পয়সার জন্য আপনাদের মতো এই অকর্ম কুকর্মকারীদেরকে প্রশ্রয় আশ্রয় দিচ্ছে। তাদেরকে আমি আবারও ধিক্কার জানাচ্ছি, আমি একজন পোরখা আওয়ামী লীগার হিসেবে। ধন্যবাদ রূপক দা আপনাকে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ রবিনা আপা। আবার আসবো। আমি একটু যেতে চাই, আমাদের সাথে আছেন প্রবাদন চট্টগ্রাম বুলনের শাহরি হাসান ভাই। শাহরির ভাই, আমরা অনেক দর্শক অনেক কমেন্টস করছেন এবং আজকে আমার অতিথিরা বললেন, আপনার মতামত প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাই। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম সবার কথাবার্তাগুলো, আমাদের প্রত্যেক আলোচকের। কিছু কমেন্টস এসছে পড়ার মতো, দেখি কি অবস্থা। আপনার প্রচুর কমেন্টস এসছে, বিশেষ করে বেশিরভাগ কমেন্টস এসছে আমাদের আজকের আপনার প্রাজ্ঞ রাজনীতিবিদ দুজনেই সাবেক, একজন সাবেক সংসদ সদস্য, একজন বর্তমান সংসদ সদস্য। তাদেরকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে অনেকে লিখেছেন। আরও লিখেছেন আপনার সব যথারীতি প্রবাস দর্পণ যেটি হয়, দেশের বাইরে বা দেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশি যারা আছেন, তারা তাদের দুঃখ দুর্দশাগুলো আবার আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছেন। লিখেছেন আনিসুর রহমান মিলন, বাপি দাস, মোহাম্মদ সোহেল কবিরাজ, তারপর সাইফুল ইসলাম, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ মনসুর আলী, মণিশঙ্কর মল্লিক, মোহাম্মদ রাকিব খান, মোহাম্মদ সোহেল কবিরাজ, আনিসুর রহমান মিলন, ইয়াসিন পলাশ, মোহাম্মদ রাকিব খান, আবার সুমন, মোহাম্মদ মহসিন হোসাইন, শরীফ ইসলাম। প্রচুর মানুষ লিখেছেন, সবার নাম বলা এই স্বল্প সময়ের মধ্যে সম্ভব হয় না এবং সেটি পারাও সম্ভব নয়। সবাইকে ধন্যবাদ জানাই যারা আপনারা লিখেছেন, আমাদেরকে প্রাণিত করেছেন, আমাদের আলোচকদের আপনারা শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাই। কথা বলছিলেন ডাক্তার রফিকুল ইসলাম খান জিন্নাহ, যিনি সভাপতি বাংলাদেশ মেডিকেল সোসাইটি ইংল্যান্ডে। তিনি কোভিড-19 এবং ভ্যাকসিন সংক্রান্ত সমসাময়িক বিষয় এবং খুব জরুরি যে বিষয়গুলো আছে, প্রয়োজনীয় যে তথ্যাদিগুলো আছে, তিনি সেগুলো সন্নিবেশ করেছেন তার আলোচনায়। এবং সেখান থেকে আমাদের চিকিৎসক থেকে শুরু করে সরকার কিংবা যারা নীতি নির্ধারক, রাজনীতির প্রতিটি বেশ কিছু বিষয় আমি মনে করি নতুনভাবে জানতে পেরেছেন, এবং সেই প্রেক্ষাপটে আমাদের কর্মতৎপরতা কি হওয়া উচিত সেই বিষয়টি সম্ভবত একটু খোলাসা হয়েছে নিশ্চয়ই। আর বরাবরই তিনি আমাদেরকে মূল্যবান পরামর্শগুলো দিয়ে থাকেন। সুদূর দেশের বিদেশে থেকেও বাংলাদেশের বিষয়ে তার যে দৃষ্টিভঙ্গি, তার যে প্রেম, স্বদেশ প্রেম, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য তিনি একটা আলাদা অভিমত পোষণ করেন যে আমাদের কি কি করা উচিত বা কি হতে যাচ্ছে, সেই বিষয়টি তিনি জানিয়ে দিয়ে থাকেন আমাদেরকে। সম্মানিত আলোচক ওয়াদুদ ভূঁইয়া, যিনি মাননীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রভাবশালী নেতা, তার বক্তব্য আমরা শুনেছি। তিনি ভ্যাকসিন নিয়ে কথা বলেছেন, দুর্নীতি প্রসঙ্গে কথা বলেছেন, বেকারত্ব নিয়ে কথা বলেছেন, এবং কোন কোন জায়গায় কি অবস্থা এবং কি করা উচিত বা কি হয়েছে সেই বিষয়গুলো তিনি আমাদেরকে উপস্থাপন করেছেন তার চমৎকার বক্তৃতা শৈলী এবং যুক্তি তর্ক দিয়ে। সেই জায়গায় আমরা অনেক বিষয়গুলো অবহিত হতে পেরেছি। আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরা, তিনি এত সময় তার আলোচনায় তিনি বিশদ বর্ণনা করেছেন এবং প্রতিপক্ষ যে বিষয়গুলো উপস্থাপন করেছেন সেটি তার যুক্তিতে এবং তার যে রাজনৈতিক প্রাজ্ঞতা সেটা দিয়ে তিনি
খণ্ডন করার চেষ্টা করেছেন এবং কি কি বিষয়গুলো আমরা পেয়েছি আমাদের সরকার প্রধান থেকে শুরু করে সরকার কি কি বিষয়গুলো জনসাধারণের উন্নতির জন্য জনসাধারণের মঙ্গলের জন্য তৈরি করেছেন কিংবা উপস্থাপন করেছেন আমাদের কাছে, সেই বিষয়গুলো তিনি আমাদেরকে জানিয়েছেন। মোদ্দা কথায় একটা আমাদের অনুষ্ঠানটা আমরা সবাই জানি যে এটি দেশ বিদেশে সরাসরি সম্প্রচার হয়। আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারা নিশ্চয়ই আলোচনাগুলো শুনেছেন, শুনে তারাই বিচার বিবেচনা করবেন যে আসলে আমাদেরকে আমাদের এই বক্তব্য বা আলোচনা থেকে আমরা কি কতটুকু আমরা অর্জন করতে পেলাম বা কি পেলাম, সেই বিষয়টি নিশ্চয়ই তারা দেখছেন এবং তারা জানবেন। এবং যেহেতু দেশের নাগরিক কিংবা যারা শ্রোতা দর্শক তাদের মতামতই সবচেয়ে বড় বিচারকের ভার তারাই নেন এবং তারা নিশ্চয়ই সেই বিষয়টি বিবেচনা করে দেখবেন। আমি আশা করি আজকের আলোচক যারা কথা বলেছে তাদের প্রত্যেকের আলোচনা থেকে আমরা শিখতে পারার মতো, বুঝতে পারার মতো কিংবা আগামীর পথ তৈরি করার মতো বিশেষ বিশেষ কতগুলো দিক আমরা জানতে পেরেছি এবং দিক নির্দেশনা পেয়েছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমাদের ওয়াদুদ ভাই অনেক দর্শক লিখতেছেন, ওয়াদুদ ভাইয়ের ফেসবুকে মনে সম্ভবত পাচ্ছে না লাইভটা। হ্যাঁ, একটু যদি শেয়ার করেন তাহলে একটু ভালো হয় ওয়াদুদ ভাই। আমি একটু যাবো, আমাদের সাথে আছেন ডক্টর রফিকুল হাসান খান জিন্নাহ, যিনি বাংলাদেশ মেডিকেল সোসাইটি ইউকে সভাপতি। জিন্নাহ ভাই, আমরা আগে আপনার শুনছিলাম বিশেষ করে ভ্যাকসিন নিয়ে যে কথাগুলো আমাদের রাজনীতিবিদরা বললেন যে বাংলাদেশে কিন্তু এখনো ভ্যাকসিনের ব্যাপারে অনেকেই দ্বিধান্বিত, অনেকেই দ্বিধাভুক্ত যে ভ্যাকসিন নেওয়াটা। কিন্তু আমরা ইউকে সহ বিভিন্ন দেশে যারা ভ্যাকসিন আগ থেকে দেওয়া শুরু করেছিল তাদের আমরা আগে শুরুতেই বলেছি যে তাদের অনেকেই দেখা যাচ্ছে যে আপনার সংক্রমণ সংখ্যা কমছে ইউকেতে। তো সেই অবস্থায় বাংলাদেশের মানুষদের কি করা উচিত বা একটু যদি বলেন ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে একটু পরামর্শ দেন প্লিজ। একটু আনমিট করতে হবে জিনা ভাই, জিনা ভাই একটু আনমিট করতে হবে, শুনতে পাচ্ছি না। জি জি, আমাদের এখন প্রথম যে জিনিসটা ভাবতে হবে, আমি মনে করি বাংলাদেশে আপনি খুব স্বাভাবিকভাবে বলেছেন যে সামাজিক দূরত্ব এত ঘনবসতি দেশে সম্ভব কিনা সেটাতেই আমাদের সবাই ভাবতে হবে। প্রথম কথাটা হচ্ছে যে বাংলাদেশের এখন যে বর্তমান রয়েছে, আমি যেটা অনুধাবন করি এখান থেকে সেটা হচ্ছে যে ভ্যাকসিনের ব্যাপারে জনগণের আকর্ষণ বাড়তে হবেই। তারা যখন দেখবে যে এটার সুফলটা তারা যখন বুঝতে পারবে তখন এটা বাড়বেই। সে ব্যাপারে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। আমি এই কিছু বলার আগে আমি একটি কথা বলতে চাচ্ছি, আমি একটু ব্যাফেলড হয়ে যাচ্ছে, আমি খুব দুশ্চিন্তা মুক্ত হচ্ছি যে বিশ্ববিদ্যালয়গুলোর খোলার ব্যাপার নিয়ে এই যে আন্দোলনগুলো চলছে আমি দেখছি। ছাত্ররা হলের দরজা ভেঙে ঢুকছে এবং তারা আলটিমেটাম দিয়েছে 72 ঘন্টার জন্য। আবার আমি আজকে দেখলাম যে শিক্ষামন্ত্রীও বলেছেন যে মে মাসের আগে কোনো ক্লাস হবে না। আমরা যে সমস্ত দেশে সংক্রমণ বেশি হয়েছে, অনুজ সাহেবের একটা কথা আমার একটু কানে লেগেছে, যে জিনিসটা আমি বলছি যেটা উনি যথার্থই বলেছেন যে ইনফেকশন রেটটা নিয়ে, যে ইনফেকশন রেটটা নিয়ে আমরা যে ভাবে আমাদের যে সংখ্যায় আমাদের টেস্ট করা হয় এটাতে ইনফেকশন রেটটা বলাটা খুবই কঠিন হয় এই ব্যাপারে বলা। কিন্তু সঙ্গে সঙ্গে একটা জিনিস হচ্ছে যে ইনফেকশন তো হচ্ছে, কিন্তু মৃত্যুর সংখ্যা কম হওয়ার বিভিন্ন কারণও থাকতে পারে যে যার জন্য। কিন্তু কোভিড আক্রান্ত হওয়ার পরবর্তী পর্যায়ে যেটা লং কোভিড আমরা এখানে বলি, সে ব্যাপারেও আমাদের গবেষণা কতটুকু হবে বা না হবে সেটা আমাদের ভবিষ্যতে ভাবতে হবে। আমি যে কথাটা বলছি বিশ্ববিদ্যালয়গুলোকে মে মাস পর্যন্ত একটা সুনির্দিষ্ট দিন দিয়ে বন্ধ করার জন্য, কারণ ছাত্রগুলো কিন্তু অনেক অসুবিধায় আছে। আমি যেটা দেখছি যে তারা কেউ ওই কোনো বাড়ি ভাড়া নিয়ে আছে, সেখানে তাদের সঙ্গে গন্ডগোল হচ্ছে। তারপরে তারা আমরা যেভাবে লোকের মেশা দেখছি, সেখানে ছাত্ররা হলে গেলে এবং তারা তাদের যদি অনলাইনেও করতে হয় তাহলে কি অসুবিধা হতে পারে। এটা যদি অর্থনৈতিক ব্যাপার হয় সেটা সরকার নিশ্চয়ই দেখবে। আমি এখানে রেশনাল খুব একটা খুঁজে পাচ্ছি না। আজ থেকে ওয়েলসে শুরু হয়েছে, যেখানে মৃত্যুর সংখ্যা এত বেশি, সেখানে ওয়েলস স্কুল খুলে দিচ্ছে। 8ই মার্চ থেকে ইংল্যান্ডে করা হবে এবং তার আশেপাশেই অন্যান্য স্কুলগুলো খুলে দেওয়া হবে যেটা বলছে সরকার। এবং এই যে টিচারদের ভ্যাকসিনের কথা যথার্থভাবে সরকার বলেছে যে টিচারদের নিয়ে আসা উচিত।
কাজে এইখানে সরকারের এবং প্রধানমন্ত্রী আমি দেখলাম যে একটা আলোচনায় বলেছে বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি করে এটা করবে। এটা আগেই করা উচিত ছিল এবং এখনো যদি করেন উনি, এখানে একটা আরবিটারি ডেট দিয়ে এই মে মাসের আগে হবে না, এতে কিন্তু ফ্রাস্ট্রেশন বাড়বে এবং এই জিনিসটা খুব স্বচ্ছ হওয়া দরকার। আমার মনে হয় যে ছাত্র শিক্ষকদের মধ্যে সচেতনতা বাড়িয়ে ইউনিভার্সিটি খোলার ব্যাপারে যদি ইনফেকশন সত্যি এত কম হয়, তাহলে তো আমি কোনো যুক্তি দেখছি না বাংলাদেশের ইয়েতে আহ, যে সেটা। আর 2 নম্বর হচ্ছে ভ্যাকসিনের ব্যাপারে আমি আগেও বলেছি, এখনো বলছি যে ইনফ্রাস্ট্রাকচারটাতে স্পেন্ড করতে হবে। আমরা এখানে যেটা বলি যে যখন ক্রাইসিস হয় কোনো দেশে, উন্নয়নশীল দেশ বা উন্নত দেশেও, তখন কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করতে হয়। তাহলে বেকারত্ব থেকে যেটা কমবে, ঠিক তেমনি ভাবে আপনার ভবিষ্যৎ মোকাবেলার জন্য, অর্থাৎ ভ্যাকসিনের জন্য ভবিষ্যতে এটা দরকার পড়বেই। আজকে আমার ইনফেকশন রেটের যেটা, এটা মিউটেশন হচ্ছে, এটার অনেক কিছু হচ্ছে। এই ভ্যাকসিন তৈরি করা বাংলাদেশে, সেটার জন্য ইনভেস্ট করা উচিত। এইটার ব্যাপারে আমার বাংলাদেশে দেখা উচিত। আর 2 নম্বর হচ্ছে যে স্ট্র্যাটেজিটা বৈজ্ঞানিক ভিত্তিতে হওয়া উচিত। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তো থাকবেই, কেননা রাজনীতিবিদরা শুধুমাত্র বিজ্ঞানের উপর তো আর নির্ভর করে না, তারা দেশের জনমানুষের কথার উপর নির্ভর করেও তারা সিদ্ধান্ত নেয়। আপনি এখানে দেখেছেন যে কিভাবে রাজনীতিবিদদেরকে ধরা হয় এইসব ব্যাপারে, তাদের সিদ্ধান্তের ব্যাপারে, এবং তাদেরকে জবাবদিহি করতে হয়। স্বচ্ছতা 2 নম্বর হচ্ছে বিজ্ঞানী ভিত্তিক অ্যাপ্রোচ করা। আর কঠোরভাবে ইন্দোনেশিয়ার মতো দেশে, একটা মুসলিম দেশ, সেখানে সেখানে ভ্যাকসিন কমপ্লায়েন্স না করলে ফাইন করে দেওয়া হচ্ছে মানুষকে। তোমাকে ভ্যাকসিন দেওয়া হবে। ওরা ওখানে চাইনিজ সাইনোভ্যাক ভ্যাকসিন তারা দিয়েছে, 237 মিলিয়ন জনসংখ্যার দেশ। সেখানে তারা বলছে তোমার যদি ভ্যাকসিন দেওয়ার আমরা তোমাকে ঠিক করেছি, তোমাকে যদি না নাও তোমাকে ফাইন করে দেওয়া হবে, তোমার যদি কোনো যুক্তি। তো আপনার ব্যাপার হচ্ছে যে তারা একটা মুসলিম দেশ, সেখানে সেখানেও কিন্তু ভ্যাকসিনের ব্যাপারে কিছু ধর্মীয় লোকজনের প্রচারণা রয়েছে যে এটা, এটার মধ্যে শুকরের মাংস আছে কিনা, এর মধ্যে অমুক আছে কিনা, এই নিয়ে কথাগুলো উঠেছিল। তারপরে যখন এগুলো ক্লিয়ার করা হয়েছে যে না, এগুলোর মধ্যে কোনো অ্যানিম্যাল প্রোটিন নেই, তখন এরপরে সরকার পদক্ষেপ দিচ্ছে। সেখানে কয়েকটি দেশে এটা করেছে এবং আমাদের দেশে এভাবে কঠোরভাবে বলতে হবে। যে আমি তো অবাক হয়ে যাই যে এত, আমি আমাদের যারা পরিচিত তাদেরকে বলি যে আপনারা, ইউ আর লাকি, আমরা এখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকে লোকজন যে ভ্যাকসিন কবে দেওয়া হবে, আর আমাদের আপনারা এখানে শিক্ষিত হয়ে আপনারা এখন সন্দেহ পোষণ করছেন। সরকারের এখানে খুব কঠোর হাতে এটাকে গ্রহণ করতে হবে, বিজ্ঞান ভিত্তিক। তোমরা এ ধরনের কথা রটাবেন না। আমি তো দেখি ওয়াজ মাহফিল, যে সমস্ত কথাবার্তা বাংলাদেশের, আমি মাঝে মাঝে ইউটিউবে দেখে আমি তো শঙ্কিত হয়ে যাই যে এটা কিভাবে কথা বলে এবং সেটাকে কেমন করে ডিজিটাল আইন যদি সত্যিই থাকে, তথ্য প্রযুক্তির আইন থাকে, এদেরকে কঠোরভাবে দমন করতে হবে। এখানে কোনো ছাড় দেওয়ার কোনো নেই। কাজে আমি যেটা মনে করি যে সরকারের এই বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। এই কনফিউশন থেকে করতে গেলে বিজ্ঞান ভিত্তিক ভাবে ছাত্রদেরকে বলতে হবে। সরকারের হয়তো সমস্যা থাকতে পারে, আমি এখান থেকে উপদেশ জিনা দিচ্ছি। ভাই, একটা বিষয় হচ্ছে যে আমরা যারা ইউকে তে আছি, আমরা বলবো এক প্রকার মৃত্যুপুরী বলবো, যেখানে এত মানুষ মারা গেছে, প্রায় 1,20,000 মানুষ মারা গেছে। আহ, প্রতিটা এমন কোন রাস্তা নাই, এমন কোন গলি নাই 1, 2 জন, 4 জন, 5 জন মানুষ মারা যায়নি। এবং বিশেষ করে আমরা যারা বাঙালি কমিউনিটিতে অনেক লোক মারা গেছে। সেই অবস্থায় কিন্তু এই যে 8 তারিখে স্কুল খুলে দেওয়া হচ্ছে, বাংলাদেশ সরকারের একটু চিন্তা করা উচিত যে বিশেষ করে আমাদের বাংলাদেশ বলবো না, আমরা সৌভাগ্যবান যে বাংলাদেশ সেইভাবে মানে মানুষ মারা যাচ্ছে না, বা সেইভাবে আপনার আক্রান্ত সংখ্যা সেইভাবে বাড়ছে না। তো সেই অর্থে বাংলাদেশে স্কুল খুলে দেওয়ার চিন্তাটা করা উচিত বলে মনে করি। একটু সংক্ষিপ্ত করতে হবে আপনার আপনার শেষ কথা দিয়ে আমরা আপনাকে আজকে অনুষ্ঠানে আসলে
ইয়ে করবো। একটু বলেন যে শেষ জিন্না ভাই যে এই স্কুলের ব্যাপারটা যে একটু বলেন, আমরা তারপরে যাবো ওয়াদুদ ভাই কাছে। স্কুল নিয়ে কিন্তু গবেষণা হয়েছে এখানে, যে স্কুল খুলে দেওয়ার ব্যাপারে, যে আহ, স্কুলের বাচ্চারা কতটুকু সংক্রমণ ছড়ায়। এখানে কিছু কনফ্লিক্টিং রিপোর্ট আছে, কিছু কিছু রিপোর্ট বলছে যে না, এটা সঠিক না। আবার কিছু কিছু জায়গায় বলছে যে না, এটা যেহেতু বিল্ট আপ এলাকাতে, সেখানে তারা অ্যাডজাস্ট করছে যে আহ, আহ, কতটুকু সাপোর্টিভ অবস্থা থাকলে, যেমন টিচারদেরকে ভ্যাকসিন দেয়া, তারপরে বাচ্চাদের ভ্যাকসিন নিয়েও একটা গবেষণা চলছে এখানে। এগুলো চিন্তা করে সায়েন্টিফিক ইয়েতে দেখা গেছে যে যদি কমিউনিটি ইনফেকশন রেট কমানো যায়, তাহলে স্কুলটাকে খোলা যেতে পারে। তার জন্য সরকার খুবই সতর্কতার সঙ্গে করছে। আমার মনে হয় বাংলাদেশেও এটা করা সম্ভব। আমি তো যেভাবে গণসমাবেশ দেখছি, যেভাবে ওয়াজ মাহফিলের লোকজন দেখছি, যেভাবে প্রসেশন হচ্ছে, যেভাবে রাজনীতি সবই হচ্ছে, তো সেখানে আপনার স্কুল কতটুকু সংক্রমণ করবে, এবং যাদের পরিবার আছে তাদেরকে বলি, যদি আপনারা স্কুলে বাচ্চা পাঠাতে চান, আপনারাও ভ্যাকসিন নিয়ে নেন। কিন্তু স্কুল না হওয়াতে শুধুমাত্র যে ছাত্রদের পড়াশোনার ক্ষতি হচ্ছে তা না, সামাজিকভাবে এরা একটা ভীষণ অসুবিধার সম্মুখে যাবে। মে মাস বেশ দূর, রাইট। মার্চ মাস আছে, এপ্রিল মাস আছে, মে মাসের 24 তারিখ না কয় তারিখ বোধহয় বলা হয়েছে বিশ্ববিদ্যালয় খোলা হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রসেশন করে ওখানে দরজা ভাঙছে, তারা ঢুকছে, তারা প্রতিবাদ করছে। তাহলে আর নিরাপদ দূরত্ব বা সেফ হাউসের অসুবিধাটা কি হলো? এইখানে কিন্তু আমাদের একটা সঠিক পদক্ষেপ, এবং প্রধানমন্ত্রী আমার মনে হয় ঠিকই বলেছেন যে একটা কমিটি করে দিয়ে উনি এটা সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তটা দ্রুত হওয়া উচিত। অলরেডি বিলম্ব হয়ে গেছে, এই সিদ্ধান্তটা দ্রুত হওয়া উচিত। এটা আমি দেশের কথা বলছি, আমাকে ক্ষমা করবেন যদি আমি ওভারস্টেপ করে থাকি যে দেশের ব্যাপারে এগুলো বলার। না জিন্না ভাই ধন্যবাদ। আমরা আসলে আচ্ছা, এর পূর্বেও আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা প্রোগ্রাম করেছি, এর পূর্বেও শিক্ষা ব্যবস্থার বিষয় নিয়ে আমরা প্রোগ্রাম করেছি, এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যারা সংসদ কমিটির সদস্য ওনারা ছিলেন এবং আমাদের শিক্ষক নেতারা ছিলেন। আমরা আসলে এই কথাগুলো কিন্তু প্রবাস দ্রবণের আগ থেকে বলে আসতেছি, যে বিশেষ করে এই দেশে যেভাবে ইউকে বা ইউরোপের যেভাবে শিক্ষার ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে, হ্যাঁ আপনার একটু সুযোগ পেলেই খুলে দিচ্ছে। আপনার স্কুল দেখেন 3-4 বার খুলে দেওয়া হয়েছে ইউকেতে এই কোভিড এর সময়। শুধু তাই নয়, আরেকটি জিনিস আমি একটু একটু যদি এটা সমালোচনার পরিপ্রেক্ষিতে বলছি না, আমি শুনেছি যে কিছু মাদ্রাসা খোলা আছে। জি জি। তো এখানে এ ধরনের কেন এটা হবে? সেখান থেকে তো আমরা তথ্য নিতে পারি যে সেই মাদ্রাসাগুলোর দ্বারা কতটুকু সংক্রমণ হয়েছে। বিজ্ঞানীরা দেখুক এবং দেখে তারা বলুক যে যেখানে খোলা আছে আমরা ওয়াজ মাহফিল করতে দিচ্ছি, আমরা করতে দিচ্ছি, আমরা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আমি শুনছি সবাই। এইগুলো এখন স্কুল খোলার ব্যাপারে এই অনীহাটার আমার কাছে এখনো মনে হয় না যে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে। ধন্যবাদ জি ধন্যবাদ। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার অনেক ব্যস্ত মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। আমি যাব, আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা, বিএনপি খাগড়াছড়ির সভাপতি, সাবেক সাংসদ, সাবেক ছাত্র নেতা ওয়াদুদ ভুঁইয়া ভাই গেছে। ওয়াদুদ ভাই, একটু আমরা আসলে যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে স্কুল বন্ধ বাংলাদেশে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এই ব্যাপারে যে একটু বলেন। বিশেষ করে আমরা জানি যে আমরা বাংলাদেশে মানে আক্রান্ত বা মৃত্যু সংখ্যা অনেকটা কমে গেছে। তো সেই অবস্থায় আমাদের ইউকেতে কিন্তু এখনো 500 মতো মানুষ মারা যায়, কিন্তু সরকার ভাবতেছে আগামী 8ই মার্চ থেকে স্কুল খুলে দেবে। তো ইউরোপের কিন্তু অন্যান্য দেশগুলোতে স্কুল খোলা রয়েছে, কিন্তু আক্রান্তের সংখ্যা বাংলাদেশে অনেক গুণ বেশি। তো সেই অবস্থায় বাংলাদেশে কি করা উচিত বলে মনে করেন আপনি? আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমার মিরাফা একটু দুই একটা কথা জবাব দিতে চাই। তিনি বলেছেন হাওয়া ভবনের কথা, 15 বছর আগের কথা বলছেন। এই গল্পটা ওনারা প্রত্যেকদিন বলেন, এটা ওনাদের একটা ভাঙ্গা রেকর্ড ওনারা বাজান। এখন আমরা বলবো হাওয়া ভবন তো নয়, এই আওয়ামী লীগের 12 বছর 15 বছরে আওয়ামী লীগের ঘরে ঘরে খাওয়া ভবন হয়ে গেছে। আওয়ামী লীগের একটা চেষ্টা গুন্ডার ঘরেও খাওয়া ভবন হয়ে গেছে, তা সাধারণ কর্মীর ঘরেও আজকে খাওয়া ভবন হয়ে গেছে। আমেরিকা থেকে শুরু করে লন্ডন হয়ে বাংলাদেশ পুরোটাই খাওয়া ভবন।
এরপরে আসেন, তিনি বলছেন যে আমরা 18 সালে 5টা আসন পেয়েছি, আমাদের আরো বেশি পাওয়ার জন্য কাজ করা দরকার। হ্যাঁ, আমরা কেমনে কাজ করবো? 18 সালে তো দিনের ভোট রাতেই করে ফেলছেন, 30 তারিখের ভোট 29 তারিখে করে আপনারা এমপি হয়ে গেছেন। অতএব আমরা যে 5টা পেয়েছি সেটাই তো অনেক বেশি সৌভাগ্যের বিষয়, কারণ মানুষ ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে 30 তারিখের জন্য, আপনারা 29 তারিখে ভোট করেছেন। আমি ট্রান্সপোর্ট অয়েলের কথা বলি নাই, আফাবত বুঝতে পারেন না, আমি সয়াবিন তেলের কথা বলেছি। মানুষের খাদ্যদ্রব্যের যে সয়াবিন তেল লাগে, সেই সয়াবিন তেল ইতিমধ্যেই মানুষের ক্রয় সীমানার বাইরে চলে গেছে। তিনি বলছেন বিশ্ব মিডিয়া তো আজকে এই সরকারকে দায়ী করছে না, আবার দুর্নীতির কথা বলছে না। বিশ্ব মিডিয়া আল জাজিরা যা বলছে, সমগ্র বাংলাদেশে খুন, গুম, রাহাজানি, লুটপাট, দুর্নীতির সবকিছুর জন্য সরকারকে এবং সরকার প্রধানকে আল জাজিরা দায়ী করেছে। সারসংক্ষেপে একটু বললে যথেষ্ট। এরপরে আপনারা সেই মিডিয়ার ভাষাটা, সমালোচনা সহ্য করতে পারেননি, আদালত পর্যন্ত চলে গেছেন, এবং ইউটিউব থেকে এবং ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকে ওই নিউজ সরিয়ে দেওয়ার জন্য আপনারা তৎপর হয়ে গেছেন। কেন তৎপর হয়ে গেছেন? কারণ হাটে হাঁড়ি ভাঙ্গি দিয়েছে আল জাজিরা। আল জাজিরা বলছে যে যতগুলো গুম হয়েছে, যতগুলো খুন হয়েছে, যত টাকার দুর্নীতি হয়েছে, বেগম পাড়া হয়েছে, যা যা করেছে সবকিছু গড ফাদার হচ্ছে সরকার এবং সরকারের প্রধান। এভাবে আল জাজিরা নিউজ করেছে, এটা আমার বক্তব্য না। অতএব বিশ্ব মিডিয়া বলছে না তা না। আজকে আপনি বলছেন যে আমরা আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম আমাদের সময়। সেটা যদি আমি এইভাবে বলি, আমি না, এটা ইয়ের কথাই, বিভিন্ন রিপোর্টের কথাই, আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই রিপোর্টটা আছে 2002 সালে। 2001 সালের অক্টোবরে আমরা ক্ষমতা আসি, 1 সালের শেষ দিকে। 2001 সালের অক্টোবর পর্যন্ত আওয়ামী লীগ 96 সরকারের ক্ষমতা, 96 সরকার 1 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। 1 সাল পর্যন্ত ক্ষমতা থেকে ওনারা ক্ষমতা ছেড়ে যায় 1 সালের শেষ দিকে, অক্টোবরে ক্ষমতা ছেড়ে যায়। এই যে 2001 সাল পুরোটাই ওনারা যে দুর্নীতি করেছেন 96 সালের সরকার, সেটা রিপোর্টটাই 2006 সালে আসে। যেমন 20 সালের রিপোর্টটা আসবে 21 সালে, 21 সালের রিপোর্টটা আসবে 22 সালে। ঠিক তেমনি ভাবে 2001 সালের রিপোর্টটা, অক্টোবর পর্যন্ত রিপোর্টটা আসে বিএনপি মাত্র ক্ষমতা আসার পরে বিএনপির কাদের উপরে চাপে। অতএব দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপি ক্ষমতা আসার কারণে প্রকাশ হচ্ছে, বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। আওয়ামী লীগ যে দুর্নীতির মানে বিশ্রী কাণ্ড কারখানা করে গেছে, সেটার প্রতিফলন নতুন সরকারের উপরে আসছিল, বিএনপি সরকারের উপর আসছিল। কারণ আওয়ামী লীগ যখন 2001 সালে ক্ষমতা ছেড়ে যায়, তখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হিসাব অনুযায়ী বাংলাদেশে স্কোর ছিল 10-এ 0.4, অর্থাৎ একেবারে তলানিতে। আমাদের আর্থিক অবস্থা, দুর্নীতি, 96 সরকার এত বেশি দুর্নীতি করেছে যে এই দুর্নীতিতে আমাদের অর্থনৈতিক অবস্থা একদম তলানিতে চলে গেছে। এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট 2001 সালে। এরই পরের 4 বছর আমাদের উপরে বর্তায়। পরের 4 বছর আমরা বিএনপি শাসনামলে পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি সাধন করি। 2002 সালে থেকে 2 সাল থেকে 5 সাল পর্যন্ত বাংলাদেশের স্কোর ছিল যথাক্রমে 1.2, 1.3, 1.5 ও 1.7। আর 2006 সাল বিএনপি সরকারের শেষ বছর, সেখানে শেষ বছরে বাংলাদেশের স্কোর ছিল 2। অর্থাৎ বিএনপির পুরো সময়টি ব্যয় হয়েছে 96 সরকারের আওয়ামী লীগ 96 সরকারের যে বিভৎস নিমজ্জিত দুর্নীতি করে বাংলাদেশকে নিমজ্জিত করেছেন দুর্নীতিতে, সেই দুর্নীতি মানে রিকভার করতেই বিএনপিকে 5 বছর এত সূচকের উন্নয়ন করার পরেও বিএনপিকে এই দায়ভার গ্রহণ করতে হয়েছে। কারণ আপনারা 96 সাল থেকে 1 সাল পর্যন্ত যে দুর্নীতি করে গিয়েছিলেন, সেই দুর্নীতির বোঝা টানতে হয়েছে বিএনপিকে 5 বছর। অর্থাৎ এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন আমরা হইনি, আপনারা হয়ে গেছেন, আপনারাই হয়েছেন, যা আল জাজিরা অন্যভাবে আজকে বলেছে। আমি যদি সংক্ষিপ্ত একটা দুর্নীতির একটা হিসাব বলি, সেটা হলো যে আওয়ামী লীগের ব্যাংক ডাকাতির খতিয়ান, ব্যাংক ডাকাতির, আমি অন্য সাইড আর যাবো না, যাওয়ার দরকার নেই। যেমন ডাক্তার সৈয়দ মোদাচ্ছের আলী, উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ব্যক্তি রাজনৈতিক উপদেষ্টা অথবা উপদেষ্টা, 3.5 কোটি টাকার তিনি ব্যাংক থেকে লুটপাট করেছেন, দুর্নীতি করছেন। এটা আমি চ্যালেঞ্জ করে খতিয়ান অনুযায়ী বলতেছি, পার ব্যাংক হিসাব অনুযায়ী বলতেছি। মহিউদ্দিন খান আলমগীর এমপি, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, তিনি 2,500 কোটি টাকার দুর্নীতি করেছেন ব্যাংক থেকে। শেখ আব্দুল হাই বাচ্চু, জাতীয় পার্টির সাংসদ, এই সরকার আমলে 4,500 তথ্যগুলা করে আপনার কাছে কোনো রেফারেন্স আছে? এইসব তথ্য আমার কাছে রেফারেন্স আছে, আমি একদম ব্যাংক রেফারেন্স দিয়ে বলছি, ব্যাংক রেফারেন্স দিয়ে বলছি। যে কেউ চ্যালেঞ্জ করলে আমি সেটা প্রমাণ করতে সক্ষম হব, ব্যাংক রেফারেন্স দিয়ে বলছি। এরপর আসেন আবুল বারাকাত,
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার যিনি রচনা করেছিলেন, অর্থনীতির উপরে যিনি নিজেকে বিশেষজ্ঞ দাবি করতেন, বড় বড় কথা বলতেন, বড় বড় মানে সুশীল ভাষণ ছড়াতেন, তিনি 5,500 কোটি টাকা দুর্নীতি করে, যার জন্য তিনি ওনার পুরো অর্পিত দায়িত্ব থেকে অব্যাহতি পান। কাজী জাফরুল্লাহ প্রেসিডিয়াম সদস্য, যে নিক্সন চৌধুরী যাকে বলেন প্রেসিডিয়াম বলেন, এই যে আওয়ামী লীগের নিক্সন চৌধুরী বলতেন যে প্রেসিডিয়াম, ওই কাজী জাফরুল্লাহ সাহেব প্রধানমন্ত্রীর আত্মীয়, তিনি খালাতো ভাই 8,000 কোটি টাকা অবৈধ অফশোর কোম্পানির মালিক, 8,000 কোটি টাকা দিয়ে তিনি অফশোর কোম্পানি করেছেন এই ব্যাংক থেকে লুটপাট করে। আপনারা আসেন, আপনার আওয়ামী লীগ নেতারা শুধু সুইস ব্যাংকগুলোতে পাচার করেছে 5,685 কোটি টাকা। এরপরে শুধু 2014 সালে আওয়ামী লীগ নেতারা বিদেশে পাচার করেছে 72,872 কোটি টাকা। পাচারের মহোৎসব চলছে, মেলা চলছে, উৎসব চলছে, আর আপনার অথচ কোথায় দাঁড়ালো? অথচ যে টাকা খায় নাই, ধরে নাই, ছয় নাই, ব্যাংকে জমা আছে। ভাই আপনার এই মামলায় জিয়া ট্রাস্টের 2,10 লক্ষ টাকার উপর যে টাকা এখন 9 কোটিতে পরিণত হয়েছে, ব্যাংকে জমা আছে। এই টাকার উপরে বেগম খালেদা জিয়াকে, যে টাকা ব্যাংকে গচ্ছিত আছে, খালেদা জিয়ার উপরে মানে আজকে মামলা দিয়ে তাকে কারাগারে রেখেছে, তাকে রায় দিয়ে তাকে দোষী সাব্যস্ত করেছে। যে টাকা এখন 3 গুণ বৃদ্ধি হয়ে ব্যাংকে জমা আছে। শুধু সেটা অপরাধ হলো এটুকু, সেটা ব্যবহার করা হয়নি, যথাসময় সেটার ব্যবহার করা হয়নি। ভাই একটা জিনিস জানতে চাই, যে আপনি যে আল জাজিরা টেলিভিশনে আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন, আমরা কিন্তু বাংলাদেশে দেখি, বাংলাদেশে আল জাজিরা এর আগের যে পূর্ব যে নিউজগুলো করেছিল, বিশেষ করে যুদ্ধাপরাধী বিচারের সময়, তারপরে হেফাজতের যে মহাসমাবেশ হয়েছিল ঢাকাতে 5ই মে, এই নিউজগুলোর পরে দেখা গেছে অনেক মানুষ, অনেক সুশীল সমাজ অনেকেই বলেন যে আল জাজিরা নিউজের ভিত্তিটা কোথায়, বা ভিত্তিগুলা দুর্বল। হ্যাঁ, এবং আমরা এই যে নিউজ হচ্ছে, আল জাজিরা সবসময় বাংলাদেশের পিছনে, মানে বাংলাদেশের বিরুদ্ধে নিউজগুলা করে। হ্যাঁ, আপনি একজন রাজনীতিবিদ হিসাবে, এবং আমরা বলবো যে এই বাংলাদেশের অনেক সফলতাও আছে, মানে এই নিউজগুলো আল জাজিরা করে না। আল জাজিরা খুঁজে কোথায় বাংলাদেশের দুর্বলতা বা নেগেটিভ নিউজগুলো আছে, এই নিউজগুলো করে। একজন রাজনীতিবিদ হিসাবে কি বলবেন, এটা কি কোনো পরিকল্পিত নিউজ, বা আপনি কিভাবে দেখেন জিনিসটা? আমি দেখবো যে নিউজ মানে হচ্ছে কি, নেগেটিভটা নিউজ হয়, পজিটিভটা নিউজ হয় না। কোথাও যদি আপনার একটা শিশুর জন্ম হয়, তখন কিন্তু নিউজ হয় না। কোথাও যদি একটা ঘরে আগুন লাগে, সেটা নিউজ হয়। কোথাও যদি ডাকাতি হয়, সেটা নিউজ হয়। কোথাও যদি ভালো কাজ হয়, সেটা কিন্তু কম নিউজ হয়। যেমন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা, মানে কাদের সাহেবের ভাই, মানে আওয়ামী লীগের মহাসচিব বা সাধারণ সম্পাদক কাদের সাহেবের ভাইয়ের, এই দুইজনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে জড়ানো হয়। সংঘর্ষের কারণে ওই ভিডিও ধারণ করতে গিয়ে একজন সাংবাদিক বোরান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়, পরে হাসপাতালে মারা যায়। তার সময় মানে বয়স মাত্র 25 বছর। এই যে 25 বছরের একটা তরতাজা সাংবাদিক মারা গেল, এটা নিউজ হবে। এই যে আওয়ামী লীগের দুই পক্ষের রেষারেষিতে গুলিতে, এটা নিউজ হবে। ওখানে তারা কি কোথায় মোলাকাত করেছে, ওই কাদের মির্জা কার সাথে বিরিয়ানি খেয়েছে, সেই নিউজ হবে না। এটা নিউজের চরিত্র, নিউজের ধর্ম। অতএব আপনার কথা মতো যে আল জাজিরা সবসময় বাংলাদেশের নিউজ করে না, বলছে আল জাজিরা বাংলাদেশের নিউজ খুবই কমই করে। এত কম করে যে এই 2-3 বছর পর একটা করে। আর আল জাজিরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে, তদন্ত করে, পিছনে গোয়েন্দাগিরি করে, সাংবাদিকতার মানে মেনটেন করে, অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করে কিন্তু তারা এই ফিল্ম তৈরি করেছে। এই ফিল্মের মধ্যে কোনো রকমের আমি ভুলভ্রান্তি দেখি না, বরঞ্চ কম দেখি। কম করেছে, যা করা দরকার ছিল তা করে নাই। যদি এই নিউজের সত্য না হতো, তাহলে আজকে কেন সেনাপ্রধান তার কাউন্টার দিচ্ছে, কেন আপনার আইএসপিআর কাউন্টার দিচ্ছে? আইএসপিআর কাউন্টার দিতে গিয়ে তো সেখানে একটা কথা বলেই ফেলেছে যে ইসরায়েল থেকে যে ট্যাকিং মেশিন কেনা হয়েছে, আল জাজিরা নিউজ অনুযায়ী টেলিফোন ট্যাকিং মেশিন যে ইসরায়েল থেকে কেনা হয়েছে, এই নিউজকে কাউন্টার করতে গিয়ে তো আইএসপিআর বলেছে যে এটা আমরা মিশনে যখন যাই, মিশনে ব্যবহার করার জন্য আমরা এটা করেছি। যার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ এটার জন্য আবার শোকজ করেছে যে মিশনে তো এমন যন্ত্র ব্যবহার করা যায় না, এবং জাতিসংঘ স্বয়ং নিজেই এই জাতীয় যন্ত্র ব্যবহার করে না। তাহলে কি দাঁড়ালো? মানে শাক দিয়ে মাছ ডাকতে গিয়ে হলো কি, আজকে আমাদের মিশন মানে 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 আক্রমণের মুখে পড়ে গেল। আমাদের সৈনিকদের যে মানে বীরত্বগাথা মিশন আজকে প্রশ্নের মুখোমুখি হয়ে গেল। অর্থাৎ দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে, আজকে সন্ত্রাস, নৈরাজ্য,
আজকে রাষ্ট্রীয়ভাবে হচ্ছে। রাষ্ট্রের সকল প্রশাসন আজকে কোনো অংশে রাষ্ট্রের কোনো অংশই এর বাইরে নেই। আপনার 17 ফেব্রুয়ারি আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক উপকমিটির নাম ঘোষণা করা হয়েছে। এই 17 ফেব্রুয়ারি এই তালিকা আছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। অ্যাটর্নি জেনারেল একটি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। এই পদটি কিন্তু সাংবিধানিক, এই পদ রাজনৈতিক পদ না, এই পদ রাজনৈতিক পদ হতে পারে না। আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক উপকমিটির তালিকা দেখে প্রশ্ন হচ্ছে, একটি সাংবিধানিক পদে আসীন কেউ 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 একটি আপনার কি বলে দলের কোন পদে বহাল থাকতে পারে কিনা? যিনি রাষ্ট্রের আইনজীবী, আইন প্রধান কর্মকর্তা, রাষ্ট্রীয় কর্মকর্তা, তিনি কি করে একটি দলের উপকমিটিতে ঢুকেন? অ্যাটর্নি জেনারেল দলের কমিটিতে অন্তর্ভুক্তির ঘটনা এক অর্থে আমলে বিবেচনা করলেও, কেননা বিগত কয়েক বছরে বাংলাদেশের রাষ্ট্র এবং ক্ষমতাসীন দলকে একেবারে হয়ে যেতে হয়ে গেছে, আওয়ামী লীগের দলীয়করণ হয়ে যেতে হয়েছে। নির্বাচন কমিশন বলেন, প্রধান নির্বাচন কমিশনার তিনি পটুয়াখালী আওয়ামী লীগের সদস্য ছিলেন। সেই পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য থেকে ওনাকে নির্বাচন কমিশন বানানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন বলেন, সেখানে আওয়ামী লীগের লোককে বসিয়ে দেওয়া হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন বলেন, সেখানে আমরা তা জানি যে 18 সালের নির্বাচনে আইন প্রয়োগকারী বাহিনী, প্রশাসন, দল এবং নির্বাচন কমিশন এক কাতারে দাঁড়িয়েছে। আজকে রাষ্ট্রের সকল যন্ত্র, সকল প্রশাসন, আইন কর্মকর্তা বাকি ছিল, আইন কর্মকর্তাকেও আজকে আওয়ামী লীগের একত্রীকরণ করা হলো। শেখ সাহেব যেমন করেছিল কৃষক শ্রমিক লীগ, বাকশাল কায়েম সৃষ্টি করেছিল, আজকে বাকশালের নামটা বাদ দিয়ে পুরো আওয়ামী লীগটাই বাকশালে রূপান্তর হয়ে গিয়েছে। রাষ্ট্রের সকল অংশ আজকে আওয়ামী লীগের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আওয়ামীকরণ হয়ে গেছে। অতএব এর থেকে বেরিয়ে আসতে হবে। এর থেকে বেরিয়ে না আসলে রাষ্ট্রযন্ত্রকে, আইন কর্মকর্তাকে, দুদককে, মানবাধিকার সংস্থাগুলোকে, আপনার পুলিশকে, র্যাবকে, বিভিন্ন বাহিনীকে আজকে রাজনৈতিক দল থেকে আলাদা রাখতে হবে। আলাদা না রাখলে তো আপনারা এই জুলুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ হবে না। আলাদা না রাখলে তো আপনার বিএনপি নয়, কেউ 1 আসনও পাবে না, 5 আসন তো দূরে থাক। কারণ ভোট তো সহায়ক করছে রাষ্ট্রের বাহিনী, ভোট কিন্তু আওয়ামী লীগ করছে না, পাবলিক ভোট দিতে পারছে না। এই যে গত চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচন আমরা কি দেখলাম? আওয়ামী লীগের 2 কমিশনারের গোলাগুলিতে সেখানে খুন হয়ে গেল। আজকে পুলিশ আপনার সেখানে চিটাগাং নির্বাচনে আপনার আওয়ামী ক্যাডারে রূপান্তরিত হয়ে গোলাগুলি করেছে এবং কমিশনারদেরকে ঘেরাও করে রেখেছে, এবং একজন মহিলা কমিশনার নিজের ভোটও দিতে পারেনি, কোনো কেন্দ্রে শূন্য ভোট করেছে। পৌরসভা নির্বাচনগুলোতে আমরা দেখলাম ইভিএম কারচুপি, এবং পৌরসভা নির্বাচনে কোনো ভোটই হচ্ছে না। অর্থাৎ ভোটের প্রতি আজকে মানুষের আস্থা হারিয়ে ফেলেছে, আস্থা চলে যাচ্ছে। একতরফা দখলদারিত্বের কারণে আজকে আমাদের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ছে, আজকে আমাদের নির্বাচনী কাঠামো ভেঙে পড়ছে। আমাদের নির্বাচনী কাঠামো এত চরমভাবে আক্রান্ত হচ্ছে যে এই নির্বাচনী কাঠামোকে তুলে আনা আর সহজ না, অনেক কঠিন হয়ে দাঁড়াবে। আগামী 5 বছর 10 বছরও নির্বাচনের ধ্বংসস্তূপ থেকে সুষ্ঠু ধারার নির্বাচনে ফিরে আসা কঠিন হয়ে যাবে। মানুষ ভোট দেয় এক বাক্সে, এক মার্কা, এটা গণনা হয় অন্য মার্কায়। অতএব এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এটা কারা করছে? এটা আওয়ামী লীগ করছে না, এটা রাষ্ট্রীয় বাহিনীগুলো করছে, রাষ্ট্রের অঙ্গগুলো করছে। রাষ্ট্রের অঙ্গগুলো যে পরিমাণ অপরাধ এবং সুযোগ সুবিধা গ্রহণ করেছে, অপরাধ করেছে, তারা নিজেরা বেঁচে থাকার জন্য কিন্তু আজকে এই অবৈধ সরকারকে অবৈধ পন্থা টিকিয়ে রাখার জন্য তারা জোর লবিং করছে, জোর প্রচেষ্টা চালাচ্ছে। যার কারণে এই পরিস্থিতি থেকে আওয়ামী লীগের মতো নিজেরা দাবি করে একটা বড় দল, বৃহৎ দল, গণতান্ত্রিক দল, সেই জায়গায় তাদেরকে ফিরে যেতে হবে। তারা গণতন্ত্রের পরিচয় দিতে হবে, গণতন্ত্রের সূচনা তাদেরকে করতে হবে। যদিও তারা 72 সাল থেকে গণতন্ত্রের উপর আঘাত করেছে বারবার, সেই ডাকসুর নির্বাচনে তারা বাক্স ছিনতাই থেকে শুরু করে প্রত্যেকটা বোর্ডেই তারা কারচুপি করেছে। এই অবস্থা থেকে আমাদের প্রশাসনকে, আমাদের আমলাতান্ত্রিক যন্ত্রগুলোকে, আমাদের রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে অন্তত স্বাধীনতা দিতে হবে। তাহলে দেশের একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ। ধন্যবাদ অজিত ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের আমাদের সময় দেওয়ার জন্য। আমি যাবো আমাদের মাননীয় সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা মীরা আপার কাছে। মীরা আপা, যে কথাগুলো বললেন, যে বিশেষ করে আমাদের অজিত ভাই যে অবৈধ সরকার, এবং উনি যে প্রশ্নগুলো তুললেন, কি বলবেন একজন আইন প্রণেতা হিসেবে? আপনি এই সংসদ সদস্য আছেন, কি বলবেন? একটু আনমিট করতে হবে আপা। প্রথমে কথা বলতে চাই রফিকুল ইসলাম জিন্না ভাইয়ের কথা প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় খোলা প্রসঙ্গ নিয়ে। আসলে আমি কাকতালীয়ভাবে যখন এই সিদ্ধান্ত হয়, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় প্রেস ব্রিফিং করছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে,
সেই সময় আমি অন দ্য স্পটে উপস্থিত ছিলাম। ও আমি যেহেতু বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্রী হিসেবে আমি বিভিন্ন শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে কাজ করার চেষ্টা করি আমাদের ডিপার্টমেন্টের সাথে। তো আসলে জিন্না ভাই তো বাঙালি এবং অনেক শিক্ষিত। আর কোনো ধরনের একটা বিপর্যয় দেখা দিলে ইংল্যান্ডের যে অর্থনৈতিক অবস্থা বা স্থিতিশীলতা সেখানে তারা যেভাবে সামাল দিতে পারবেন, সেটা কি আমাদের দেশে সম্ভব? আমাদের দেশের জনসংখ্যার ঘনত্ব আর ইংল্যান্ডের জনসংখ্যার ঘনত্ব কি এক? এক না। ইংল্যান্ডের মানুষ যতটা ওখানে আইন মেনে চলে, আমাদের দেশের জনগণ কি সেই মাত্রায় আইন মেনে চলে? অবশ্যই না। অনেক কেয়ারলেস। এইজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তারা চাচ্ছেন ইউনিভার্সিটিগুলি খুলবে এবং এখানে সবাই ভ্যাকসিনেশনের আওতায় আসবে। যেই কারণে তাদেরকে ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্যই এই সময়টা দেওয়া হচ্ছে। পাশাপাশি ইংল্যান্ডে তো আপনার রোজার কোনো বন্ধ নাই। আমাদের এখানে তো রোজার ১ মাস বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। ঠিক না? তো আমাদের পুরো এপ্রিল মাস জুড়ে থাকবে রোজা, ঈদ। এমিরাতে ১ মাস বন্ধ। আর এটা তো ফেব্রুয়ারি মাসের আজকে কত তারিখ? প্রায় ইসের দিকে। এখন যারা এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে তাদের জন্য একটা অপশন দিয়ে দিবে। তারা আইডি কার্ড শো করলে তারা টিকার আওতায় আসবে। এবং সরকার চাচ্ছে যে প্রত্যেকটা বাচ্চা যেন টিকার ইসে যায়। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে সবাই খুব মেধাবী। দেশের সেই খুব মেধাবী স্টুডেন্টরা এখানে পড়ছে। যদি কোনো ধরনের আল্লাহ না করে কোনো বিপর্যয় চলে আসে এদের জীবনের উপর দিয়ে, তাহলে একটা বিশাল ক্রাইসিসের মুখে পড়বো আমরা। আমাদের একটা জেনারেশন শেষ হয়ে যাবে। সুতরাং এর দায়ভার সরকার নিতে চাচ্ছে না, ঝুঁকি নিতে চাচ্ছে না। এই জিনিসটা এটা জিন্না ভাই বুঝতে হবে। কারণ এখানে আমাদের সকলের সন্তান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ে। বিশেষ করে গ্রামের যে মেধাবী একদম নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলো এখানে বেশি পড়াশোনা করে। তাদের জন্যই তো সবকিছু। সুতরাং এখন এটা নিজেদেরটা বুঝতে হবে। এটা বুঝতে হবে যে আমরা অবশ্যই ভ্যাকসিন নিয়ে আমরা আসি, ক্লাস করব। আমার ২ টা বাচ্চা। আমার মেয়েটা পার্ডু ইউনিভার্সিটিতে অনলাইনে ক্লাস করে। ঠিক আছে? আর আমার ছেলেটা মোনাশ ইউনিভার্সিটিতে পড়তো অস্ট্রেলিয়ার মেলবোর্নে। তো আমি আমার ছেলেকে বলছি কি, বাবা ২ বছর তোমাকে আমি পড়াতে পারবো না। তোমাকে আমার কাছে থাকতে হবে। কারণ আগে তুমি বেঁচে থাকো, তারপরে তুমি পড়াশোনা করবা। আমার ছেলে কিন্তু মেনে নিয়ে ঘরেই রয়ে গেছে। ঘর থেকে বের হয় না। এটা বাবা মায়েরা যদি বাচ্চাদেরকে বোঝায়। কারণ আমি আমার বাচ্চার জন্য তো অনেক মানুষ চুরিচামারি করে, দুর্নীতি করে। সব তো নিজের সন্তানের জন্যই করে। তার ভবিষ্যতের জন্যই করে। আমার সন্তান যদি আমার সন্তানের জীবন যেখানে ঝুঁকিপূর্ণ, সেই কাজটা আমি একটু পরেই করলাম। আমি কিন্তু ভাই অন্যান্য বাবা মায়ের মতো অনেক বেশি মানে উৎসাহী না। আমি এবং আমার হাজবেন্ড দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। কিন্তু আমি চাই আমার বাচ্চা দুটোর জন্য সুস্থ মতো বেঁচে থাকে। আগে বাঁচুক, তারপর পড়াশোনা কমপ্লিট করবে। তাতে ২ বছর যাক না, সমস্যা কি? কিন্তু বাচ্চাটা আমার বেঁচে থাকুক। আমি এইটুকু বুঝি। আমি সেজন্য এইটা পাশাপাশি হয়তোবা আরেকটু আগে হয়তোবা সরকার এটা করতেন। টাইম লিমিট একটু বেশি দিয়েছেন কারণ ১ মাসের রোজার ছুটিও আছে। এই কিছু মিলিয়ে এমনিতে তো হল বন্ধই থাকতো। এই কিছু মিলিয়ে যেন শিক্ষকরা এবং ছাত্ররা সবাই যেন ভ্যাকসিনেশনের আওতায় আসে, সেইটা উপলব্ধি করে সরকার আমি মনে করছি এই সিদ্ধান্তটা নিয়েছে। এটা আমি আসলে অন দ্য স্পটে ছিলাম বিধায় জিন্না ভাই আমি জিনিসটা আমি আপনাকে বিবৃত করতে পারলাম। পাশাপাশি অদূত ভূঁইয়া ভাই আল জাজিরার কথা যেটা বলেছেন, আল জাজিরা একসময় আল জাজিরা একটা ছিল ১৫-২০ বছর আগে গ্রহণযোগ্যতা ছিল আপনার বিশ্বব্যাপী। কিন্তু এখন আল জাজিরা এখন দালালে রূপান্তরিত হয়েছে। আল জাজিরা টাকা পয়সার বিনিময়ে মানে কোনো তথ্য নির্ভর কোনো সাংবাদিকতা তারা নাই। টাকা পয়সা পাচ্ছে, যে যেরকম সাজিয়ে গুছিয়ে দিচ্ছে সেগুলি তারা বকবক করে যাচ্ছে টিভির পর্দায়। সুতরাং আল জাজিরা কি বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের জনগণ আল জাজিরায় বিশ্বাসী না। আমাদের জনগণ বাংলাদেশের যে ডেভেলপমেন্ট সেটা চাক্ষুষ করে, সেটা সুবিধা ভোগ করে আমাদের জনগণ সিদ্ধান্ত দেবে আসলে সরকারের কি। আর আমার সম্পর্কে অদূত ভাই একটা কথা বলবেন আর আমি সেটার মিথ্যা একটা কথা বলবেন, সেটা আমি প্রতিবাদ করব না, এটা ঠিক না। আপনারা আমাদের সেনাবাহিনীকে এখন অ্যাটাক করে কথা বলবেন আর আমাদের সেনাবাহিনী সেটার প্রত্যুত্তর করতে পারবে না, এটা ঠিক না। কি মানে কোন যুক্তিতে আপনি বলেন? এটা বাচ্চা স্যাবলামি লাবরামি কোনটা বলবেন আপনি? যে এটা যদি সত্য না হইতো তাহলে কেন সেনাবাহিনী প্রধান এটার প্রোটেকশন দিলেন, এটার বিরোধিতা করলেন? আরে ভাই, এটা সত্য না বলে তো আমি বিরোধিতা করতে পারলাম, সত্য হয়তো আমি কথা বলতে পারতাম না।
সুতরাং আপনারা শাক দিয়ে যতই মাছ ঢাকার চেষ্টা করেন, মাছ ঢাকার সম্ভব না। আর আপনি যেটা বললেন, আমি পরীক্ষা দিলাম, ম্যাট্রিক পরীক্ষা দিলাম আজকে, আর আমার রেজাল্ট হবে 5 বছর পর, এটা মানুষকে বললে মানুষ বিশ্বাস করবে যে 96 থেকে 2001-এর যে দুর্নীতি, সেটা 2001 থেকে 2006 আসছে, রিপোর্ট হয়েছে। এইসব গাঁজাখুরি তথ্য নির্ভর তথ্য মানে নির্ভর নয়, উদ্ভট ফেক কথাগুলি প্লিজ আপনারা বলা বাদ দেন। আর টিআইবি এর কথা বলছেন, টিআইবি তো আপনাদের চলার পথে আপনাদের দোষর, তারা নিজেরাই ট্রান্সপারেন্ট না। যারা নিজেরাই ইনট্রান্সপারেন্ট তারা কেন ট্রান্সপারেন্সি নিয়ে কথা বলবে? আমি তো এখানে দেখি দুর্নীতির আখড়া হইলো টিআইবি। টিআইবির যারা এই কথা বলে তাদের আয়ের উৎস কি? তাদের এই যে লাইফ লিড করে, গর্জিয়াস লাইফ, এই লাইফ লিড করার পেছনে তাদের এত টাকা দেয় কে? তাদের যে সম্পত্তি, তাদের বাচ্চারা বিদেশে পড়াশোনা করে, কোথায় পায় টাকা? আমি মীরা, সৈয়দা রুবিনা আক্তার মীরা, আমি এটি প্রশ্ন করলাম আপনাদের মাধ্যমে, কারণ আমি পার্লামেন্ট মেম্বার 2 বছর যাবত, আমার কিন্তু ওই রকম কোনো অ্যাবিলিটি নাই, আমি খুব কষ্টে চলি। এবং আমি যেটা বললাম বড় মুখ করে, আমার বাচ্চাদের টাকার অভাবে পড়াশোনা বন্ধই। আমি বলছি যখন টাকা আয় করতে পারো তখন তোমাদের আমি পড়াশোনা করাবো। আমি বুকে বল নিয়ে কথা বললাম, ওয়াদুদ ভুইয়া ভাই। আরেকটা কথা, যে তথ্যপত্র আপনি দিলেন, এখন আপনি দেখে দেখে পড়তেছেন, সবাই বুঝতে পারতেছিল, সে তো আপনার লন্ডন থেকে প্রেরণ করেছে আপনার তারেক জিয়া। সেই লন্ডন থেকে যে তথ্যপত্র প্রেরণ করেছেন সেটি আপনি একের পর এক অনর্গল দেখে দেখে বলে গেলেন। আমরা কিন্তু বুঝতে পারছি যে আপনি দেখে দেখে বলছেন, অথচ আপনি যে সমস্ত মানে উদ্ভট তথ্য দিয়েছেন আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে, সেই রকম কোনো তথ্য আমরা বিশ্ব মিডিয়ায় দেখিনি। বা ওইরকম ভাবে আমাদের যাদের বিরুদ্ধে আপনি কমপ্লেনটা করলেন তাদের সেই টাকা ফেরত আনার কোনো প্রক্রিয়া বিএনপির আমলে হয়নি, এই আমলে তো প্রশ্নই আসে না। আর আপনাদের যে তারেক জিয়া চুরি করে টাকা নিয়ে গেছিল, সে তো বিশ্ব মিডিয়া বলছে। আপনার চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে এতিমের টাকা মাইরা খাইছে, সেটা আমরা জানি না, সৌদি সরকার বলেছে, তারা মামলা করেছে। এখানে প্রচলিত আইনে তিনি সেই মামলা দোষী সাব্যস্ত হয়ে কনভিক্টেড হয়েছেন তিনি, এবং আপনার সে তারেক জিয়াও কনভিক্টেড হয়েছে, এবং কিছু টাকা সম্ভবত আমরা ফেরত আনতেও পেরেছি। এবং এই সমস্ত তথ্যপত্র দিয়েছে আমাদের বিশ্ব মিডিয়া। সুতরাং আপনি তো বললেই হবে না, গলাবাজি করলেই হয় না ভাই। দেখে দেখে মুখস্থ কিছু অনেক কিছু বলা যায়, দেখে দেখে বলছি আর পড়ছি। আমাদের দেখে বলতে হবে কেন? 35 বছর রাজনীতি করি, দিন রাত 24 ঘন্টা মিছিল মিটিং করেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। বিসিএস কোয়ালিফাইড হয়ে জয়েন করতে পারিনি, জয়েন করতে দেয়নি বাসা থেকে। সেজন্য রাজনীতিটা করি, মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে কাজ করি। সেই জন্য বলছি ভাই, যেহেতু রাজনীতি করেন, আপনি শিক্ষিত একজন মানুষ, রাজনীতি করেন, সুতরাং রাজনীতিটা সোশ্যাল ওয়ার্ক হিসেবে নেয়, টাকা কামানোর মেশিন হিসেবে নিয়ে না। যে টাকা কামানোর মেশিন হিসেবে নেয় সে আস্থা করে নিক্ষিপ্ত হবে। আমি আস্থা করে নিক্ষিপ্ত হব না, আমি সোশ্যাল ওয়ার্ক করি, মানুষের প্রয়োজনে কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি। আমার কিচ্ছু নেই। আমি যে হলফনামা দিয়েছিলাম 2 বছর আগে ইলেকশন কমিশনে, ইনশাল্লাহ সেরকম এই সংসদের বেতনের বাইরে আমার আর কিছু নাইও। আমি অনেক গর্ব সহকারে বলতে পারি, আমার হাজবেন্ড মোশাররফ হোসেন রাজা অনেক বড় নেতা ছিলেন, কিন্তু আমাদের কোনো অবৈধ আয় নেই। আমরা বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার একদম 100% অনুসরণ করে আমরা কাজ করি। আমরা মুখ দিয়ে বলতে পারি অমুকে আমাকে দুর্নীতি করেছে, কিন্তু যারা নিজেরা দুর্নীতিবাজ তারা অন্য কাউকে দুর্নীতিবাজ বলতে পারে না, তাহলে অনেকে সমস্ত মানুষ হাসাহাসি করে। আজ সোশ্যাল মিডিয়ার কল্যাণে, ডিজিটাল বাংলাদেশের কল্যাণে আজ সকল মানুষ জানে কে কোথায় কি পরিমাণ দুর্নীতি করেছে। গলাবাজি করলেই হয় না, সেটার যে তথ্যগুলি আপনি উত্থাপন করবেন সেটির রেফারেন্স রাখবেন, সেটি তথ্য দেখাবেন, কোন রেফারেন্স আপনি দিলেন। আপনি আপনাকে তারিখ যা লিখে পাঠাইছে ফ্যাক্স যোগে, সেটি দেখে দেখে আপনি বলে যাচ্ছেন, এটা বললে হবে না, যে তথ্যটা আপনি দিবেন সেটা, যেহেতু আপনি অনেক বড় লেভেলের একজন নেতা, আপনি একটা জেলার সাধারণ সম্পাদক, কম না তো, অনেক দিন রাজনীতি করে এখানে এসেছি। উনি খাগড়াছড়ি জেলার সভাপতি, কেন্দ্রীয় কমিটির নেতা। জি, সেই তথ্যটা আপনি বস্তু নির্ভর যে তথ্য, রেফারেন্স ভ্যালু আছে এমন তথ্য আপনি ইনশাল্লাহ আমি মনে করি সামনে আপনি উপস্থাপন করবেন। কারণ আপনাদের যে তথ্য আমি উপস্থাপন করেছি সেটি আমি তো রেফারেন্স দিয়ে দিলাম, কিভাবে আমরা পেয়েছি, কিভাবে বাংলাদেশের মানুষ কিংবা বিশ্ব মিডিয়া জেনেছে, আমি দিয়ে দিলাম। আর কি বলবো, আর যে ভ্যাকসিনের কথা বললেন, ভ্যাকসিন নিতে মানুষ ভয় পাচ্ছে ভাই, লাইন দিয়েও ভ্যাকসিন পাচ্ছি না। 25 লাখ ভ্যাকসিন দেয়া হয়ে গেছে, 25 লাখ ভ্যাকসিন দেয়া হয়ে গেছে।
সুতরাং ভ্যাকসিন নেওয়ার জন্য এখন মানুষ পাগল, মানুষ সচেতন। আপনারা যারা বলছিলেন এক সময় এই যে এই ভ্যাকসিনে সমস্যা হবে, এই ধর্ম থাকবে না, হ্যান অনেক কিছুই বলছিলেন, সেই বিধার্মিক সেই মানুষটি যিনি ভ্যাকসিনকে মুরগির ভ্যাকসিনে আখ্যা দিয়েছিলেন, সেই ডক্টর জাফরুল্লাহ সবার আগে ভ্যাকসিন নিয়েছেন, এই আপনার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার এই ভ্যাকসিনটি নিয়েছেন। সুতরাং ভ্যাকসিন নেন, সুস্থ থাকুন, সকলকে সুস্থ করার ক্ষেত্রে এই ভূমিকা রাখুন এবং সবাইকে উদ্বুদ্ধ করুন সবাই যেন সুস্থ থাকে। মানুষ বাঁচলে দেশ বাঁচবে এবং আপনারা রাজনীতি করতে পারবেন। মানুষকে মেরে কোনো রাজনীতি নয়, এখন খুবই দুঃসময়। সেই দুঃসময়টাকে আসেন আমরা সকলে মিলে, কারো সমালোচনা না করে সকলে মিলে গলা মিলিয়ে একত্রিত হয়ে কাজ করে আমরা সকলকে বাঁচাই, সরকারকে সহযোগিতা করি। রূপম দা, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ অদূত ভাইকে, ধন্যবাদ আমাদের রফিকুল ইসলাম খান জিন্না ভাইকে, ধন্যবাদ শাহরিয়ার ভাইকে, এবং আপনার মাধ্যমে আরো একবার ধন্যবাদ দিচ্ছি প্রবাস দর্পণের সাথে যারা রয়েছেন সেই আমার দেশ এবং বিদেশের শ্রোতাবৃন্দকে, এবং আপনার মাধ্যমে আমি ধন্যবাদ দিচ্ছি আমার বরিশালবাসীকে, আমার বানারীপাড়াবাসীকে, উজিরপুরবাসীকে এবং আমার উজিরপুর উপজেলা ছাত্রলীগ, বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সকল স্তরের নেতৃবৃন্দকে আমি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা প্রদর্শন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ রুপিনা আপা, আমি ধন্যবাদ। 1 মিনিট কথা বলতে চাই, 1 মিনিট। আল জাজিরার যদি ষড়যন্ত্রই করে থাকে, মিথ্যা নিউজে দিয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী আপনার এই সাক্ষাৎকার কেন দিলেন? আল জাজিরার মতো যদি একটা মিথ্যুক মানে মিডিয়া হয়, সেখানে মানে এরকম প্রধানমন্ত্রী এবং তার উপদেষ্টা গওহর রিজভী সাক্ষাৎকার দিয়ে দেন কি করে, যদি সেটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে থাকে? আর যদি দুর্নীতি বিদেশে প্রচার না হয়ে থাকে, পাপুল এমপি দুর্নীতিটা তো বিদেশে প্রচার না, শুধু শাস্তিও হয়ে গেছে। আর আমি দেখে বলেছি আমি এই জন্য যে যাতে দুর্নীতির পরিমাণের অঙ্কটা যেন কোনো কারণে আমি ভুল না করি, কারণ আমি জানি আমি ভুল করলে আমার নামে মামলা হতে পারে। এই সেজন্য অঙ্কটা আমি দেখে বলেছি, যাতে নির্ভুল দুর্নীতির অঙ্কটা আপনাদের বলতে পারি। একটু সংক্ষিপ্ত আমরা শেষ করবো ক্ষমতার শেষ, আমার বক্তব্য শেষ। আপনারা ক্ষমতার বাইরে গিয়ে একটু দেখেন যে কি পরিমাণ টাকা বিদেশ থেকে আপনাদের দুর্নীতির টাকা ফেরত আসে। হ্যাঁ, আমি জানি মীরা আপা অনেক ন্যায়পরায়ণ মানুষ, আপনি নিজে কোনো কিছুই করেন নাই বা করেননি, এটা কিন্তু আমি জানি বা অনেকেই জানে। আপনি করেন নাই বলে যে আওয়ামী লীগের 99% মানুষ করে নাই, এই কথাটার দায় আপনি নিতে পারেন না। আপনি দুর্নীতি মুক্ত, এটা বলা যায়। আপনি অনেক সততার সহিত ছাত্র রাজনীতি থেকে শুরু করে আসছেন, এটা সত্য, কিন্তু এটা আমি আপনার জানি কিছুটা। অতএব এর অর্থ এই নয় যে সবাইকে আপনার মতো করে দেখতে হবে না। আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাক, দেখবেন যে আপনাদের দলের নেতাদের কত টাকা ফেরত আসে বাংলাদেশে। ধন্যবাদ ওয়াজ ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চাই আসলে আমরা এই কোভিড নিয়ে আমরা কথা বলছিলাম, ভ্যাকসিন নিয়ে কথা বলছিলাম, আমরা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি যে বাংলাদেশ যে মানুষ আছেন, যারা আছেন এখনো ভ্যাকসিন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, আজকে আমাদের জিন্না ভাই খুব সুন্দরভাবে বলছেন সবাই ভ্যাকসিন নেওয়া উচিত, সেদিকে দৃষ্টি রাখবেন। আগামীকালকে অনুষ্ঠান দেখা আমন্ত্রণ, আগামী অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 9টা, ইউকে সময় বিকাল 3টা দেখা আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর আরেকটা বিষয়, আমি একটু রুবিনা আপা আছেন, ওয়াজ ভাই আছেন, জিন্না ভাই আছেন, আমি একটু বলতে চাই 28 তারিখ হচ্ছে প্রবাস দলের 25টা বার্ষিকী। আমরা 28 তারিখ আমরা বিকালে আমরা প্রোগ্রাম করবো, বাংলাদেশ সন্ধ্যা 7টা থেকে আমরা প্রোগ্রাম শুরু করবো। আপনারা থাকবেন, আপনাদের শুভেচ্ছা বার্তা দিবেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।